সালাম আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন আশা করছি। হয়তো আজকেই আমার সাথে আপনাদের ভাইবা রিলেটেড ক্লাসের আজকেই শেষ দিন। আমি আজকে আসলে চাচ্ছি যারা ভাইবা দিবেন তাদের কাছ থেকে প্রচুর প্রশ্ন নিতে। যদিও আজকে আমাদের আলোচনার বিষয় সাউথ এশিয়া, বাংলাদেশ সাউথ এশিয়া আলোচনার বিষয় আছে, তার চেয়ে আমার মনে হয় প্রচুর প্রশ্ন আপনাদের কাছ থেকে নেই। দেন যদি সেটা একটা হতে পারে। সেকেন্ড হলো যে আমি কিছুটা কথা হয়তো বললাম, দেন আপনার ইয়েতে চলে আসলাম। আমরা ভারত বাংলাদেশ দিয়ে যদি চাই সেটাও আলাপ করতে পারি। বেটার আমি মনে করি যে আপনারা প্রশ্ন করেন, আমি আজকে প্রশ্ন দেখি এবং জবাব দিই। এরপরে যদি ঠিক আছে আপনাদের প্রশ্ন শেষ হয়ে যায়, সময় থাকে, তখন বিশেষ করে তিস্তা ইস্যুটা বা একটু রোহিঙ্গা ইস্যু সেটা আমরা হয়তো আলাপ করতে পারবো ইনশাআল্লাহ। আর আপনাদের প্রশ্নের ভিতর যদি এসে যায় সেটা তাহলে তো এসেই গেল, তখন আমরা আলাপ করবো। আপনারা বেটার প্রশ্ন করেন আমাকে ইনশাআল্লাহ। লেটস ডু ইট টুডে। একটু ভিন্ন ফরম্যাটে আজকে আমরা শুরু করি। জি, সবাই যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। শুভ সন্ধ্যা সবাইকেই। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি বিদায় আপনাদের সাথে আসতে পেরেছি, আবার কথা বলার সুযোগ পেয়েছি। তো আমি বললাম যে আমি চাচ্ছি যে আপনারা প্রশ্ন করেন, আমি জাস্ট পর্দা দেখি এবং জবাব দেওয়া শুরু করি। এটা যে শুধু ফরেন সার্ভিসের জন্য তা না, প্রশ্ন আপনারা যে কোনোটা থেকেই করতে পারেন। ফরেন সার্ভিস রিলেটেড যাদের ফরেন সার্ভিস অপশনে আছে তারাও করতে পারেন, যাদের অ্যাডমিন পুলিশ এগুলো আছে তারাও করতে পারেন। যেহেতু ভাইবা শুরু হয়ে গেছে অলরেডি, আমরা দেখি কতদূর কি আলাপ করে শেষ করা যায়। 1-1.5 ঘন্টার ভিতর যতটুকু পারি আমরা সেটা আলাপ করতে পারি ইনশাআল্লাহ। দেখি আমি প্রশ্নগুলো নেই আপনাদের কাছ থেকে। কথা শোনা যাচ্ছে কিনা, আমি তো যদি কোনো কারণে কথা শোনা না যায় তাহলে আপনারা জাভেদকে জানান একটু। থ্যাংক ইউ যারা ভালো, বা ফারিয়া ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শাফকাত খান, খুব সম্ভবত শাফকাতের কাছ থেকে প্রথম প্রশ্নটা এই পর্যায়ে আমাদের আসলো। স্যার ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি নিয়ে একটু বলেন। ওকে, ডুয়েল ট্র্যাক যদি আমি বলি তাহলে আমি মোটামুটি 4টে ট্র্যাকের কথা আলাপ করা হয়। ট্র্যাক 1, ট্র্যাক দেখেন, ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3। এটা ফাঁকা রেখেছিলাম কারণ এখানে ট্র্যাক 1.5 একটা আসে। 4টা ট্র্যাক সাধারণত এটা বলা হয়ে থাকে। এটা যে খুব অফিসিয়াল ভাষা আমরা সেটা বলবো না, বাট এটা প্রচলিত হয়ে গেছে। ট্র্যাক 1টা আমরা জানি যে একদম অফিসিয়াল লেভেল, সেটা ট্র্যাক 1। এই দেশের ডিপ্লোম্যাট, ওই দেশের ডিপ্লোম্যাট, বা এই দেশের প্রধানমন্ত্রী ওই দেশের প্রধানমন্ত্রী ফর্মাল ডিসকাশনে বসেছেন, এগুলা ট্র্যাক 1 ডিপ্লোমেসি। ট্র্যাক 2 বা ডুয়েল যেটা আপনারা বলছেন, ডুয়েল তো না, ডুয়েল মানে শব্দটা ভিন্ন রকম। এটা ট্র্যাক 2 বোধহয় আপনি মিন করতে চেয়েছেন আমার ধারণা। ট্র্যাক 2 হলো যেখানে আপনার কোনো সময় দেখা যায় যে সরাসরি ডিপ্লোম্যাট বা খুব ফর্মাল মিটিং এর মাধ্যমে বা ফর্মাল যোগাযোগের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যে সমাধানগুলো করাটা কোনো কারণে দুইটা দেশ চায় যে না এটা আমরা একটু ভিন্নভাবে করি, বা ভিন্নভাবে গেলে হয়তো বিষয়টা আরো ত্বরান্বিত হতে পারে, সুন্দর হতে পারে। এই ধরনের বিষয় যখন আসে তখন এই ডিপ্লোম্যাটিক সার্কেল থেকে বা পলিটিক্যাল লেভেল থেকে এই ধরনের ডিপ্লোমেসিকে এনকারেজ করা হয় বা এগিয়ে নেওয়া হয়। এটা হলো মেইনলি বেসরকারি চ্যানেল। এটা এর ভিতরে যারা থাকেন এলিট শ্রেণীর লোকজন, প্রফেসর, বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট, বা সমাজের লেখক কবি যারা আছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও, মাল্টিন্যাশনাল কোম্পানি, এরকম হতে পারে। ইনারা যখন ওই দেশের কাউন্টার পার্টের সাথে, সে ধরেন এই দেশের কিছু সংস্কৃতি মানা ব্যক্তিত্ব, মিয়ানমারের সংস্কৃতি মানা ব্যক্তিত্বের সাথে যোগাযোগ থাকলো, এটা বেশি আরো হৃদ্যতাপূর্ণ হতে পারে, এটা অতটা ফর্মাল থাকে না, তারা সহজে আলাপগুলো করতে পারে এবং মনের ভাব আদান প্রদান তারা করতে পারে। এবং এই ধরনের যারা থাকে, যারা এলিট শ্রেণী বলে আমরা বলি, বা বিজনেস ম্যাগনেট, এনজিও যাদেরকে বললাম,
এদের সাধারণত যেখানেই থাকুক তাদের ওই দেশের সরকারের সাথে যোগাযোগ খুব ভালো থাকে, অনেক সময় সরকারের উপরে তাদের একটা ইনফ্লুয়েন্সও থাকে, এটা এক ধরনের প্রেশার গ্রুপ। তো এরা যখন নিজেরা একটা বিষয়ে সমাধান করতে পারে, যেমন ট্রেডের ইস্যুগুলো, ট্রেডে কোনো বড় ধরনের সমস্যা হচ্ছে, এরা দুইজনে যদি মিলে যেতে পারে, নিজেরাই একটা মাঝখান থেকে দুজনের জন্য উইন উইন সিচুয়েশন ধরনের একটা বিষয়কে নিয়ে আসতে পারে, সেটা যদি দুই সরকারের সাথে টেক আপ করা যায়, দুই সরকার সেটা তখন ফর্মালাইজ করে নেয়, একটা ইনফর্মাল ফোরাম থেকে ফর্মাল একটা ফোরামে কনভার্ট হয়ে যেতে পারে। বাট মূল কাজটা এই যে অফিসিয়াল লেভেলের বাইরে যারা করে, এরা এই ডিপ্লোমেসিটাকে বলা হয় ট্র্যাক টু ডিপ্লোমেসি। তাতে এই লোকগুলো ওখানে যেতেও পারে, ওই লোকগুলো এখানে আসতে পারে, বিভিন্ন ইনফর্মাল সেমিনার, সভা, সিম্পোজিয়াম, বিভিন্ন কিছু হওয়া সম্ভব। সেটা হলো ট্র্যাক টু ডিপ্লোমেসি। ট্র্যাক 3 হলো, এটাকে পাবলিক ডিপ্লোমেসি বলে থাকি আমরা সাধারণত। পাবলিক ডিপ্লোমেসি একদম পিপল টু পিপল, মানে মানুষের সাথে মানুষের সরাসরি যোগাযোগ, যেখানে একেবারে সাধারণ মানুষ এটার নিয়ামক, এটার মূল কর্তা হলো সাধারণ মানুষজন। যেমন ধরেন দুই দেশের ভিতরে কালচারাল প্রোগ্রাম বিনিময় হওয়া, সেটা একটা হতে পারে, বা গান গান বললাম যে আমাদের দেশে যেমন ফোক সঙ্গীত হয়ে থাকে ভারত বা বিভিন্ন দেশ থেকে, বা আর্ট বাইএনাল হয় আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে আসে। দুই দেশের ভিতরে যৌথভাবে কোনো ছবি প্রযোজনা বা কোনো খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়া, কনসার্ট আয়োজন করা, এই ধরনের এখন সরাসরি মানুষের সেখানে পার্টিসিপেশন থাকে। এটাতে আরো বেশি হৃদ্যতা হয়, খুব দ্রুত মানুষ মানুষের কাছে মিশে যেতে পারে। সেটা হলো, এই জন্য এটা পাবলিক ডিপ্লোমেসি বা ট্র্যাক 3 ডিপ্লোমেসি বলা হয়। বাকি থাকলো আমাদের ট্র্যাক 1.5 দেড়, যেটা তো এটা অবস্থা থেকেই বোঝা যাচ্ছে যে এটা এই দুইটার মাঝামাঝি একটা জায়গায়, মাঝামাঝি একটা জায়গায়। এটা তার অর্থ হলো এখানে যেমন সরকারি প্রতিনিধিদের পার্টিসিপেশন থাকে, ডিপ্লোম্যাট হোক বা গভর্নমেন্ট লেভেলের পার্টিসিপেশন থাকে, সাথে সাথে বেসরকারি লেভেলের পার্টিসিপেশনও থাকে। দুইজন মিলে একসাথে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এটাকে ট্র্যাক 1.5 সাধারণত বলা হয়ে থাকে। তো আশা করি আপনি আপনার জবাবটা পেয়েছেন এখানে সব ধরনের ডিপ্লোমেসি। শাফকাত হলো, গুড ইভিনিং খাদিজা, সবাইকে দিয়েছি। অর্পিতা চন্দ্র তিথি, আমি আবারও বলি ভাই, আবারও বলি যে এটা যে সেফ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের জন্য ভাইবাটা হতে হবে বা আজকের সেশনটা হচ্ছে, নট নেসেসারিলি। ডেফিনেটলি আমি ওইটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তার মানে এই না যে আমি অন্যগুলো অন্তত আপনাদের সাজেশন দেওয়ার মতন নাই, সেরকম না। আপনারা যারা প্রশাসন পছন্দ করেছেন, পুলিশ, কাস্টমস, ট্যাক্সেশন, বিভিন্ন যে ক্যাডার, অডিট ক্যাডার গুলো অপশন দিয়েছেন, তারাও এখানে প্রশ্ন করতে পারেন। আমার সাধ্য অনুযায়ী আমি জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অর্পিতা চন্দ্র তিথি, নিজেকে সাইকোলজিক্যালি কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করবে? আচ্ছা অর্পিতা, দেখেন আপনার হয়তো মনে থাকবে, আমরা যখন প্রথম একেবারে ক্লাস নেই বা প্রথম যে আলোচনাটা অনেক আগে হয়েছিল ভাইবার উপরে, প্রথম আলোচনাটা, সেখানে প্রায় আমরা 57 পয়েন্টস আলোচনা করেছিলাম। এখন যে আপনি ভয় পেয়ে যাবেন এটা চলবে না। সাইকোলজিক্যালি নিজেকেই আপনি স্ট্রং করেন যে আমি ভাইবা দিচ্ছি এবং আমার অপোজিটে যারা আছেন ওনারা আমার গুরুজন, ওনারা অনেক জানেন, কিন্তু ওনারা সবাই পিতৃতুল্য, সুতরাং ওনারা আমাকে সাহায্য করবেন। এমন না যে আমাকে বাঁধানোর জন্য ওনারা বসে আছেন, যে ঠেকানোর জন্যই বসে আছি, না, বরং ওনারা দেখতে চাইছেন যে আমি কতটা স্মার্ট। আমি বলেছিলাম যে সব প্রশ্নের জবাব দিতে হবে একদম সঠিক সঠিক, এটা সব ক্ষেত্রে জরুরি না, কারণ ভাইবার নাম্বারটা শুধুমাত্র প্রশ্নের জবাব দেওয়ার উপরেই নির্ভর করে না। হ্যাঁ, যে ভালো সবগুলোর জবাব দিতে পেরেছে স্বাভাবিকভাবে সে তো একটু বেশি নাম্বার এক্সপেক্ট করতেই পারে, কিন্তু সবগুলো প্রশ্নের জবাব না দিয়েও সে ক্যাডার পেতে পারে, এটা খুব অস্বাভাবিক না, কারণ সব আমরা জানি না। আমি জানি না এটাকেও সুন্দরভাবে উপস্থাপন করা, দুঃখিত স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এ ধরনের সাবমিসিভনেস এর সাথে কিন্তু ভিতরে, মানে আমরা বলি ফার্ম বাট পোলাইট, আমি যেটা বলছি খুব কনফিডেন্সের সাথেই বলছি,
কিন্তু পোলাইটনেস, আমার সাবমিসিভনেস, ভদ্রতা, এটার জন্য কোনো অংশে কমতি না থাকে। সো সাইকোলজিক্যালি এইভাবেই আমি স্মাইলিং ফেস, তারপরে আমার প্রশ্নের জবাব দেওয়ার ভিতরে একটা মাধুর্যতা থাকবে, টু দা পয়েন্টে জবাব দিব, আই কন্টাক্ট ঠিক মতো রাখবো, উনি যে প্রশ্ন করেছে আমি সেটাকে লম্বা অকারণে খিচে লম্বা করে ফেলবো না, আর কোনো অবস্থাতে আমি ভয় পাবো না, হাত পা কাঁপতে পারবে না। সেটারও কিছু টেকনিক আমরা শিখিয়েছিলাম বা যারা বলার চেষ্টা করেছিলাম। এরকম যদি হয় আপনি এখন থেকে যার যেটা, কেউ যদি মনে করেন যোগ ব্যায়াম করবেন সেটা করতে পারেন। বারবার মডেল ভাইবা ফেস করলে সেটার জন্য উপকার হয় অনেক ক্ষেত্রে। যে ভাইবা মানে সবার জন্যই কোনো না কোনো ভাবে এক ধরনের ভীতি কাজ করতেই পারে। তো এখানে যদি আপনি বারবার ভাইবা দেন, ওই ভয়টা কেটে যায়, তো সেটা একটা সুবিধাজনক দিক হতে পারে। আর যার ভিতরে জ্ঞানের মাত্রা যত বেশি তার ভয়ও তত কম চলে আসে। হ্যাঁ, আপনারা পরীক্ষা দিচ্ছেন, নিশ্চয়ই আপনাদের কাছে সবাই সবকিছু জেনে যান, আপনি আলমানাক হয়ে যান, ব্রিটানিকা হয়ে যান, ডেফিনেটলি সেটা এক্সপেক্ট করে না। ওইটা আপনি নিজের থেকেই ঠিক করে নেন যে হ্যাঁ আমি যতটুকুন জানি সুন্দরভাবে যেন উপস্থাপন করে আসতে পারি। Tanvir Imon Prohor, give a speech in front of Indian businessmen about your tourism. এই টাইপ কিছু আস্ক করলে কিভাবে আনসার দেব ভাইবাতে, মিন হাউ উই উইল স্টার্ট। আচ্ছা তানভীর, তার মানে যে কোনো প্রেজেন্টেশন যদি হয়, সে ট্যুরিজম হোক, ট্রেডের বিষয় হোক, অন্য যে কোনো বিষয় হোক, এটা হতে পারে বিজনেস কমিউনিটির সামনে কথা বলা প্রয়োজন হতেই পারে, সাধারণ মানুষের সামনে কথা বলা প্রয়োজন হতেই পারে এবং জরুরিও। শুরুটা হলো আমরা সবাইকে, এখন ওইখানে কারা আছে তাদের জাস্ট একটা স্পিচ আমরা যখন দেই বা সেমিনার দেই, শুরুই করি আমরা গুড ইভিনিং বা গুড আফটারনুন বা গুড মর্নিং, সালাম আলাইকুম, হোপ এভরিথিং ইজ ফাইন উইথ ইউ, ladies and gentlemen, I'm this and I'm Mr. X presenting Bangladesh Embassy or Bangladesh High Commission. Now we are going to work the seminar, এখানে লেখা থাকে the seminar or the whatever the program is going to happen is on this issue. এইভাবে শুরু করে আপনি ওই টপিকটাকে সুন্দর করে, একদম অনেক কথা বলবেন না। আপনাকে যখন বিদেশে সেমিনার সিম্পোজিয়াম হয় ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেওয়াটাকে মানুষ বোরিং হয়ে যায়। সুতরাং খুব চুম্বক কথাগুলো সুন্দরভাবে আপনি নিয়ে সামনে নিয়ে আসেন, দেন তারাই প্রশ্ন করে বিভিন্ন জিনিস আপনার কাছ থেকে জেনে নিবে আরো সুন্দর করে। তো এটা, এবং শেষে গিয়ে যখন মোটামুটি আপনার কথা শেষ হয়ে গেল, সবাইকে আপনি একটা ধন্যবাদ দেন যে সবাই আপনার মানে সবাই যে ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বাংলাদেশ এমবাসি বা হাই কমিশন বা যে অথরিটিতেই আছেন বলেন যে আমরা যে এই ব্যাপারে যে কোনো তথ্য, যে কোনো সহযোগিতা করার জন্য আপনাদের সাথে সবসময় তৈরি আছি। দিস ইজ মাই নাম্বার বা দিস ইজ মাই ইমেল আইডি, ইউ আর মোস্ট ওয়েলকাম। এই ধরনের প্রোগ্রাম আরো আমরা করব। সবাইকে ধন্যবাদ দিয়ে আপনি বসে পড়বেন। এটা নর্মাল একটা ফরম্যাট এটা প্রেজেন্ট করার জন্য। রিমি হাসান, স্যার আসসালামু আলাইকুম, ফরেন অ্যাফেয়ার্স এর হায়ারার্কি একটু বলেন। আচ্ছা রিমি, আমরা এটা খুব ডিটেইলে দেখেন আলাপ করেছিলাম, আপনি ছিলেন, আমি আশা করি, জানি না আপনি ছিলেন কিনা। ঠিক আছে, ফরেন অ্যাফেয়ার্স এর হায়ারার্কি বলতে মূলত দুইটা ধরনের জানলেই হবে, একটা হলো মন্ত্রণালয়, একটা হলো দূতাবাসে। এই দুটো আপাতত জানেন, আর এর আগে আমরা ডিটেল আলাপ করেছিলাম, ভিডিওটা দেখে নিতে পারেন আপনি। মন্ত্রণালয়ে যখন হায়ারার্কিটা হয় তখন শুরু হয় আমাদের সহকারী সচিব থেকে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দেন ডাইরেক্টর বা পরিচালক, ডাইরেক্টর জেনারেল বা ডিজি, অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি, অতিরিক্ত পররাষ্ট্র সচিব, তারপরে ফরেন সেক্রেটারি। এটা হলো মন্ত্রণালয়, মিনিস্ট্রিতে। সহকারী সচিব, ঊর্ধ্বতন সহকারী সচিব, পরিচালক, মহাপরিচালক, অতিরিক্ত পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব। এটা
দেন যদি আমরা দূতাবাসে যাই, এমবাসি বা হাই কমিশন, একটা লিখি বা আরেকটা চলে আসবে, অসুবিধা নেই। আমাদের শুরু হবে ওখানে থার্ড সেক্রেটারি থেকে। থার্ড সেক্রেটারি এটা দিয়ে সাধারণত শুরু হয়। দেন সেকেন্ড সেক্রেটারি, তারপরে পদোন্নতি পোস্ট ফার্স্ট সেক্রেটারি, দেন কাউন্সিলর, মিনিস্টার, অ্যাম্বাসেডর। এটা হলো দূতাবাসের বা এম্বাসির জন্য। যদি এটা হাই কমিশন হয় তাহলে এর উপরের সবগুলো সেম থাকবে, এই মিনিস্টার পদবিটা শুধু ডেপুটি হাই কমিশনার হয়ে যাবে, ডেপুটি হাই কমিশনার। আর অ্যাম্বাসেডর পোস্টটা হয়ে যাবে হাই কমিশনার, বাস। বাকি নামের পার্থক্য ছাড়া আর তেমন কোনো পার্থক্য এখানে নাই। এই ডেপুটি হাই কমিশনার, হাই কমিশনার, এটা হলো দূতাবাস বা হাই কমিশন। এটা আমাদের এতটুকু জানলে আপাতত চলবে। লিটু আহমেদ স্যার, ডিসি এবং এসপি কার ক্ষমতা বেশি, তাদের কাজগুলো কি কি? লিটু দেখেন, দুইটা দুই ক্যাডার। সুতরাং আপনি যদি বলেন স্যার 1 কেজি আলুর ওজন বেশি না 1 কেজি পটলের ওজন বেশি, আপনার প্রশ্নটা এরকমটা কিছুটা হয়ে গেছে। ওজন কার বেশি ভাই? দুইজন তো দুইজনের জায়গাতে। সুতরাং দুইটা দুই ক্যাডার। ক্ষমতার বিষয় বলে কোন ক্ষমতা শব্দটাই এক ধরনের নেগেটিভ আমরা বলে থাকি বা মনে করি। যেটা দায়িত্বের বিষয়। পুলিশ সুপার উনি জেলার সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দায়িত্বশীল। আর যিনি ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক, উনি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোঅর্ডিনেট কমিটির উনি সভাপতি, কোঅর্ডিনেট করেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করেন এসপি মহোদয়। গেল ওনাদের একটা বিষয়। 2 নম্বর হলো যদি ডিসি সাহেবের কাজ আমরা বলি, প্রধান কাজগুলো যদি বলি, ডিসি যখন বলি বা জেলা প্রশাসক, ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক যখন বলবো, তখন জেলার ভিতরে যত উন্নয়ন, বি কেয়ারফুল, উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলোকে কোঅর্ডিনেট করবেন। সব বিষয় কোঅর্ডিনেট করবেন না, উন্নয়ন সম্পর্কিত কিছু কমিটি আছে সেগুলোকে উনি কোঅর্ডিনেট করবেন। এটা একটা। 2 নম্বর হলো উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করাকালে বিচারিক কার্যক্রম উনি পরিচালনা করবেন। বিচারিক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একটা হলো ডিসি আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর একটা হলো উনি ডিস্ট্রিক্ট কালেক্টর। সেই হিসাবে উনি ল্যান্ড রেভিনিউ কালেক্ট করবেন, জমির খাজনা, সোজা কথা ভূমি ব্যবস্থাপনা এবং জমির যে খাজনা আমরা বলে থাকি ল্যান্ড রেভিনিউ, এটা কালেক্ট করবেন ডিসি সাহেব। আর পুলিশের কাজ হলো এক্সক্লুসিভলি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শান্ত রাখা, সামাল দেওয়া, প্রয়োজনে যেখানে যা প্রয়োজন হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সেই বিষয়গুলো। সুতরাং ক্ষমতা কারো বেশি মন্দ বলাটা মুশকিল। ডিসি এবং এসপির মধ্যে কে কাকে স্যার বলবে? ভাই, কেউ কাকে স্যার বলবে না। স্যার বলার মতন এই ধরনের বিষয়গুলো ব্রিটিশ মানসিকতা থেকেই আসছে। দেখেন, কনস্টিটিউশন যদি আমরা দেখি তাহলে সবাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। অফিসার বলে কনস্টিটিউশনে কিছু নেই, সবাই আমরা কর্মচারী। দ্বিতীয় হলো যে স্যার বলার বিষয়টা একটা সম্মানের বিষয় ভাই, এটা জোর করে আদায় করার কোনো বিষয় না, বা আইন দিয়ে লিখে দেওয়া নাই যে অমুক তমুককে স্যার বলিবে, এ ধরনের কিছু নাই। কেমন ডিসি কেন? ধরেন যে একজন নর্মাল সেন্সে যদি বলি আমি, যে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,
সে যদি এসপি কে স্যার না বলে বা সে যদি ডিসি কে স্যার না বলে, অফিসিয়ালি তো সে এটা বলতে বাধ্য না। সম্মানের জায়গা থেকে একজন যিনি সিনিয়র থাকেন, বড় থাকেন, আমরা স্যার বলি। আমাদের স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলে যিনি পড়িয়েছেন ওনাকে তো আমরা এখনো স্যারই ডাকি। এটা সম্মানের জায়গা। ভাই, এটাকে আপনারা প্রোটোকল হিসাবে দেখবেন না দয়া করে। অর্পিতা চন্দ্র তিথি, যারা ডিবেটর তারা সাধারণত সবকিছু লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করে, অনেক ক্ষেত্রে হাইপারও হয়ে পড়ে। ভাইভাতে অলওয়েজ লজিক দেওয়া কি দৃষ্টিকটু হয়ে পড়ে? লজিক তো প্রয়োজন আছে, কিন্তু লজিকটা আবার ইললজিক্যাল লজিক না হয় যে এক্স এর দাঁড়িয়ে আছে ছাগলেরও দাঁড়িয়ে আছে, তো এক্স আর ছাগল সমান, এরকম লজিক হলে তো মুশকিল। প্রয়োজন যদি আমার কোথাও হয় লজিক দেওয়ার, অবশ্যই আমি সেখানে লজিক দিব না তা না, অপ্রয়োজনে তো আমি দিব না। আর ভাইভা বোর্ডে যারা ডিবেটর হন বা যেই হন, হাইপার হওয়ার কোনো সুযোগ নাই। সেখানে আপনারটাই সঠিক এটা প্রমাণ করতে যাওয়াটাও এক ধরনের বোকামি। সুতরাং যিনি ভাইভা নিতেছেন, দেখেন সিভিল সার্ভিসে একটা কথা সবসময় বলে যে বস ইজ অলওয়েজ রাইট। এটা হলো 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হলো যে বস যদি রাইট না, ইফ বস ইজ নট রাইট, ফলো দ্য রুল নাম্বার 1। দ্যাট মিনস ইফ বস ইজ রং, ফলো রুল নাম্বার 1। আর রুল নাম্বার 1 হলো বস ইজ অলওয়েজ রাইট। সো ঘুরে ফিরে একই কথা। সো এই জন্য আর ভাইভা বোর্ডে কোনো অবস্থাতেই আপনি সঠিক হইলেও প্রতিষ্ঠা করতে যাওয়া যাবে না, হাইপার হয়ে বা জোর দিয়ে প্রতিষ্ঠা করতে যাওয়া যাবে না। যদি প্রসঙ্গ আসে, যদি ওরকম বিষয় থাকে, আমি শুধু ইনফরমেশনটা শেয়ার করতে পারি। আমি একটা উদাহরণ হিসাবে বলতে পারি যে ধরেন আমাকে ভাইভা বোর্ড থেকে এমন একটা প্রশ্ন করা হয়েছে যে গতকাল পর্যন্ত ওটার একটা তথ্য ছিল। ধরে নেন যে সাকিব আল হাসানের দাম আইপিএল এ কত রুপিতে উঠেছে, ধরে নেন। তো পরশুদিনের তথ্য আমি জানি যে তখনো পর্যন্ত বিড হয় নাই, as for an example ধরে নিলাম আমি। সো আমি ভাইভা নিচ্ছি আপনি আজকে সকালের পেপার দেখে চলে আসছেন, আমি সময় পাই নাই পেপার দেখার বা খবর পড়ার কোনো কারণে। তো আমার কাছে ওইটুকুনি তথ্য আছে যে সাকিব আল হাসানের বিড হয় নাই, কিন্তু বিড তো পরবর্তীতে হয়ে গেছে। কলকাতা নাইট রাইডার্স বা যাই হোক 3 কোটি 20 লাখ রুপির একটা বিড হয়ে আছে, এটা আপনি জানেন, আপনারটা তো ভুল না। আমার হয়েছে কি আমি আপডেট পাইনি বা আমি আপডেট দেখার সময় পাই নাই। তো আমি যখন আপনাকে প্রশ্ন করলাম, তো আপনি কি বলবেন যে স্যার সাকিব আল হাসানকে 3 কোটি 20 লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স নিয়েছে। এখন আমি বললাম যে না, এটা তো বিডই হয়নি। এখন আপনার জন্য, আপনি জানেন যে আপনি সঠিক, আপনার জন্য হলো তখন এই টেকনিকটা অ্যাপ্লাই করা। স্যার আসলে পরশুদিন পর্যন্ত ওরকমই ছিল স্যার, আজকে আমি ঠিক আসার সময় দেখলাম বোধহয় একটু পরিবর্তন হয়ে এরকম হয়েছে কিনা, এরকম হয়েছে বলে আমি পেপারে দেখলাম। বাস, আপনি ওনার সাথে তর্কে জড়াতে যাবেন না কোনো অবস্থাতে যে স্যার না আপনি ভুল, আমি ঠিক, আজকে দেখছি পেপারে লিখেছে। দরকার না, আপনার তথ্যটা আপনি দিলেন, দিয়ে আপনি চুপ থাকেন। তো কোন অবস্থাতে হাইপার হওয়ার সুযোগ নাই। আশা করছি তিথি বুঝতে পেরেছেন বিষয়টা। দৃষ্টিকটু তো কখনো কখনো হতেই পারে, ডিপেন্ড। Ahsan Habib, which types of diplomacy does Bangladesh mainly follow with neighboring countries like India, China and Japan? We always follow the principle, if you want to refer to the constitution, article 25 is the foreign policy of Bangladesh. So this is the guideline, a straight guideline, whoever the country is, number 1. Number 2 is friends to all, Malays to none. That is our ideology. That was uttered by Bangabandhu. That direction was given by the father of the nation. So we do follow it. We are still following. Yes, now as far as the neighbors are concerned, that may be China, that may be India, or that may be Rohingya, that means Myanmar, or even China, Bhutan, Nepal, whoever he or she is, whoever they are. What we will try to follow this principle: friends to all, Malays to none. We do not like to go or fight against anybody else. So that is with everybody. Yes, if you want to say about India, India is more important for me. There are so many reasons.
so many regions. So if India, that is exclusively something different. But if you say neighboring countries, so whether it is neighbor, whether it is not a neighbor, definitely we follow it. But specifically, if you say with China, with India, then this may be different. শান্ত রায় স্যার, ফরেন সার্ভিস থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কি ডেপুটেশনে যাওয়া যায়? দেশের হয়ে না, ওই প্রতিষ্ঠানের সদস্য হিসাবে বিভিন্ন কনফ্লিক্ট মিটিগেশনে আমাদের দেশের কোন ডিপ্লোম্যাট কি কখনো যুক্ত ছিলেন? আচ্ছা শান্ত, ধন্যবাদ। অবশ্যই যাওয়া যায়। আমাদের ফরেন সার্ভিস অফিসাররা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের ডেপুটেশনেও যায়, সরাসরি ওখানে কাজও করে। এখন ওয়াইপোতে আছে আমাদের ইনায়েত, আমার ব্যাচমেট, খুবই মেধাবী অফিসার। তারপর ডব্লিউটিও তে আছে, রোমে ফাউতে ফুড অ্যান্ড এগ্রিকালচার ওখানে আছে। এরকম আপনি বিভিন্ন অর্গানাইজেশনে পাবেন। যে আমার ওআইসি তে আছে, ডেপুটেশনে অফিসিয়ালিও যেতে পারে, কেউ কেউ অনেকে ওখানে চাকরিও করে। সো এটা সম্ভব, ডেপুটেশনে যাওয়া যায় আন্তর্জাতিক সংগঠনগুলোতে। আর যদি আপনি কনফ্লিক্ট রেজলিউশনের বিষয় বলেন বা মিটিগেশনের বিষয় বলেন, তো সবচেয়ে তো বড় হলো আপনি যদি স্পেসিফিক কারোর কথা বলেন, সেরকম বলাটা ডিফিকাল্ট যে অমুককে এই জন্য একদম ফাইনাল করে দেওয়া হয়েছে যে উনি এটাই করে বেড়াবেন, নট নেসেসারিলি। যেমন ওআইসির যখন ইস্যু আসে তখন আমরা একটা বড় ভূমিকা পালন করি সেখানে। যেমন ইসরায়েল বা ফিলিস্তিনের ব্যাপারে আমরা ওআইসির ইস্টার্ন ফিলিস্তিনকে সাপোর্ট করে থাকি। তার জাস্ট কজ যেগুলো, টু স্টেট পলিসি যেটা আমরা সাপোর্ট করে থাকি। বা ধরেন জাতিসংঘে এখন বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট হচ্ছে, সেখানে আমাদের ট্রুপসরা দুই ধরনের কাজে ব্যস্ততা, দুই ধরনের ঘটনায় তারা মানে নিজেদেরকে নিয়োজিত করে। একটা হলো পিস কিপিং এর জন্য, আর একটা হলো পিস বিল্ডিং এর জন্য। দুই ধরনেরই বিষয়ে আমাদের লোকজন, আমাদের সোলজার, আমাদের ইভেন এনজিও থেকেও তারা সংশ্লিষ্ট হয়ে থাকে। সুতরাং এটা সুযোগ আছে আমাদের। তৌফিক ইসলাম নূর, আসসালামু আলাইকুম স্যার। একটা প্রশ্ন প্রায়ই করা হয় যে ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো ইল্লিগাল কাজের আদেশ করলে, মিথ্যা বলতে বললে কি করবেন? এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে করলে ভালো হবে? আচ্ছা তৌফিক, থ্যাংক ইউ। প্রথম হলো যে আমরা আইনের দ্বারা, সরকারি কর্মচারী মানেই আমি আইন দ্বারা বদ্ধ, ওই আইনের বাইরে আমার যাওয়ার সুযোগ নাই। যদি কেউ যায় সেটা তার নিজের দায়িত্বে যাবে। কোন অথরিটি, সে সিনিয়র হইলেও আপনাকে বেআইনি কোনো নির্দেশ দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে খুব সাবমিসিভলি, আমি বলছি না যে ঝগড়াঝাটি করে দিব, পারবো না, যা পারেন করেন, এটা তো অবশ্যই আমরা করবো না। উনি আমার সিনিয়র, সেই শ্রদ্ধাবোধের জায়গাটা থেকে সবসময় আমি ওনাকে দেখবো। ওনাকে আমি খুব সাবমিসিভলি বলবো, স্যার এটা আইনে কভার করছে না, দিস ইজ দ্য ল, সো দয়া করে স্যার এটা না করাটাই বেটার বলে আমি মনে করি। সো এভাবে অ্যাভয়েড করে যাওয়া। কেউ কখনো বেআইনি কাজ করতে যাবেনও না, বেআইনি কিছু করবেনও না। খাদিজা, সরি, আবু সাইদ ইকবাল, এমপি আর ডিসির প্রধান কাজ কি? ভাই ডিসির কাজ তো বলেই দিলাম সাইদ, আপনি খেয়াল করেন না? আমরা 3-4টা কাজ তো তার বলেই দিয়েছি। যে ডিসি হিসাবে কোঅর্ডিনেট করা উন্নয়ন কাজগুলো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে বিচারিক কাজ করা, তারপরে ওনার কালেক্টর হিসাবে ওনার ল্যান্ড রেভিনিউ কালেক্ট করা, এই 3টা ডিসির মূল কাজ। এমপি তো অন্য জিনিস ভাই, ডিসি তো বলেন উনি সরকারের কর্মচারী, প্রজাতন্ত্রের, সরকারের না প্রজাতন্ত্রের কর্মচারী আমরা। এমপি মহোদয় তো উনি রাজনীতিবিদ, ওনার সাথে এনাকে কেন মিলাচ্ছেন ভাই আমি জানি না। আর এমপি মহোদয়দের অর্ডার অফ প্রিসিডেন্স যেটা আছে তাতে ওনারা অনেক উপরে, ওনারা সচিবদেরও উপরে। এমপিদের মূল কাজ যদি বলেন তাহলে আইন প্রণয়ন করা হলো ওনাদের মূল কাজ। এটার সাথেও সরকার যেভাবে ওনাদেরকে আরো ওনাদের এক্সপার্টিস বা ওনাদের সাহায্য নিতে চান বা ওনাদের কাজ নিতে চান, দেশের জন্য ওনাদের পরিশ্রম নিতে চান, সেটা সরকার নিতেই পারেন ভালো। গোলাম মোস্তফা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইতিহাস ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাথে কিভাবে পরস্পর কাটার মিলানো যায়?
আচ্ছা, এই বিষয়গুলো অনেকবার আলাপ করা হয়েছে। আপনারা যদি এক একটা বিষয়ের প্রত্যেকে জিজ্ঞেস করা শুরু করেন তো রাত কেটে যাবে মোস্তফা। আচ্ছা দেখেন, এটা আমি তো ইতিহাসের ছাত্র না, ইসলামী সংস্কৃতিরও আমি ছাত্র না, সুতরাং আমার পক্ষে ওর ভিতরের বিষয়গুলো জানা না। আমি ইঞ্জিনিয়ার, সেটা বলেন আমি তাহলে বলে দিচ্ছি। এনিওয়ে, তারপরেও আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখেন, ডিপ্লোমেসি, আপনি ভিতরের জিনিসগুলো আপনি খুঁজে বের করবেন আপনারটার সাথে কি আছে। ডিপ্লোমেসি কিন্তু ইতিহাসেরই অংশ। ইতিহাস থেকে ডিপ্লোমেসির জন্ম হয়েছে। যেখানে কনফ্লিক্ট সেটা ইতিহাস, আর যেখানে কনফ্লিক্ট সেখানে ডিপ্লোমেসি। যেখানে দেশের স্বার্থ, ইতিহাস তো দেশের স্বার্থ নিয়েই হয়েছে, আর যেখানে দেশের স্বার্থ সেখানেই ডিপ্লোমেসি। সো এইভাবে ইতিহাস বা ইতিহাসের সাথে ডিপ্লোমেসি কানেক্টেড গেল একটা। সংস্কৃতি যদি বলেন, যে কোনো দেশের ডিপ্লোমেসি তার সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরে যে আমার দেশের মানুষ বিশাল মনে, আতিথেয়তা প্রবণ, সুতরাং এটাই আমার দেশ, তুমি আসো আমার দেশে, দেখো আমার মানুষ কত বড় মনে, তোমাকে কত সম্মান দিবে। যেমন আমি যদি বলি যে আমার এখানে তুমি আসো, মানুষজন তোমাকে কম দামে তুমি লেবার নিতে পারবা, বা আমার যে সংস্কৃতি আছে, ধরেন বেশিরভাগ মুসলমান যেহেতু এই দেশে বাস করে, আসসালাম আলাইকুম বলি আমি, এটা আমি একেবারে ধর্মের বিষয় বলেই শুধু এটাকে মনে করি না, এটাকে আমি আমার সংস্কৃতির অংশ মনে করি। ইউরোপে যারা আছে তারা গুড মর্নিং, গুড আফটারনুন, বজু, বসা, যে সব ভাষায় বলে সেটা তার সংস্কৃতির অংশ। যদি আপনি ধর্মকে মনে করেন, হিন্দু ধর্ম, নমস্কার বা এ ধরনের যে শব্দগুলো ব্যবহার করে, সেটা সংস্কৃতির অংশ। তো সেটা আমরা করতে পারি, এটাই আমার সংস্কৃতি। সংস্কৃতির যে ভালো যে জায়গাগুলো সেগুলোকে আমি তুলে ধরবো। সংস্কৃতি আপনি শিখে আসছেন, ভালো জানেন। যেমন আমাদের দেশে একজনের কাঁধে হাত দেওয়ার মানে হলো যে ব্যাস খুশি হয়েছি, অন্য এক জায়গার সংস্কৃতি বলবে যে কাঁধে হাত দেওয়া মানুষের মেজাজ খারাপ করে দিবে বা রাগ হয়ে যাবে। তো আমার সংস্কৃতিটাকে আমি যদি ভালো করে তুলে ধরি, সেটাই ডিপ্লোমেসির অংশ। কল্যাণ পল, আমরা কেন আপনাকে প্রশাসন ক্যাডারে সুপারিশ করব, এটার উত্তর কেমন হওয়া উচিত? আচ্ছা কল্যাণ, থ্যাংক ইউ। এখানে প্রথম দেখতে হবে যে আপনার ক্যাপাবিলিটি, আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, ক্যাপাবিলিটি কি। সুতরাং আপনি যেমন প্রশাসন কি সেটা আগে জানবেন। প্রথম বললেন যে প্রশাসনের মূল কাজটাই হচ্ছে পলিসি মেকিং এবং কোঅর্ডিনেশন। অসংখ্য কাজ থাকতে পারে, বাট এই দুই ধারাতেই দেখবেন সবকিছু আছে, পলিসি মেকিং এবং কোঅর্ডিনেশন। তখন আপনার বিষয়ের উপর, স্যার আমি এই ছাত্র জীবনে এই কাজগুলো করে এসেছি, যেমন আমি রোভার স্কাউট করেছি, বা ওই যে আপনার আরো যে বিষয়গুলো আছে, কি আর্মিদের যে ইয়ে আছে ওগুলো করে এসেছি, বা আমি খুব ভালো খেলাধুলায় ভালো ছিলাম, আমার কোঅর্ডিনেটিং ক্যাপাবিলিটি ভালো, আমি টিম লিডার ছিলাম। সুতরাং সেই সব জায়গাগুলোতে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, ডিবেট করেছি, সেই সব জায়গাগুলো থেকে আমি আমার যে জ্ঞান হয়েছে বা আমার ভিতরে যে অ্যাকিউমাটা হয়েছে, সেটা আমি প্রশাসনের জন্য আইনগতভাবে, যে আমি যে প্রশাসন ক্যাডারে যোগদান করলে যে ট্রেনিং পাবো এবং যে আইনগুলো শিখবো, সেগুলোকে প্রপার ইউটিলাইজ করে আরো সূক্ষ্মভাবে আমার মেধাকে দিয়ে এই বেটার কোঅর্ডিনেশনটা আমি করতে পারবো, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে এইগুলো আমাকে বলছে, আমার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, আমার এক্সট্রা কারিকুলার ব্যাকগ্রাউন্ড সেটা আমাকে বলে দিচ্ছে। সুতরাং আমি প্রশাসনের জন্য যোগ্য। রিমি হাসান, থ্যাংক ইউ, ওয়েলকাম ভাই। কেন? ও আচ্ছা, আপনার একটা প্রশ্নের জবাব ছিল। আচ্ছা আচ্ছা। তনুশ্রী মন্ডল, স্যার, নাম্বার 1, who monitor foreign affairs ministry? Number 2, who has the authority? কিসের অথরিটি ভাই? What are the recent news about foreign ministry? ভাই এইভাবে তো ফরেন মিনিস্ট্রি রিসেন্ট নিউজ বলতে আপনি কি বলতে চাচ্ছেন আমি জানি না। একটা তো যদি আপনি বলেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে, এটা তো আমরা করি সব সময়, আর ফরেন মিনিস্ট্রির সব কাজই রিসেন্ট, একদম যে যখন যেটা সামনে আসছে। আমার চায়নার সাথে কোনো একটা চুক্তি সই করতে হবে, সেটাও তো আমার রিসেন্ট। রোহিঙ্গাদের বিষয়ে দেন দরবার করতে হবে, সেটাও রিসেন্ট। আমার আইসিজে তে এখন কোনো ডকুমেন্ট সাপ্লাই দিতে হবে, সেটাও রিসেন্ট। অমুক দেশের সাথে ট্রেড এগ্রিমেন্ট করতে হচ্ছে, সেটার সাথে আমিও জড়িত, সেটাও রিসেন্ট। সবই তো রিসেন্ট। এখন কোন বিষয়টা বলছেন স্পেসিফিক না বললে তো আমার পক্ষে বলাটা ডিফিকাল্ট। রিসেন্ট যদি বলেন, আমি ঠিক বুঝতে পারি না আপনার প্রশ্নটা।
হু মনিটর ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। আচ্ছা, মনিটর করা বলতে আপনি যদি বলেন যে ট্রান্সপারেন্সি বা এটার আরো খোলামেলা স্বচ্ছতার বিষয়টাগুলা বা জবাবদিহিতার বিষয়গুলা পররাষ্ট্র মন্ত্রণালয় কে দেখে? দেখেন, সব মন্ত্রণালয়েরই একটা করে সংসদীয় স্থায়ী কমিটি আছে। ওনাদের সামনে ওখানে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ওইটার সভাপতি না, একজন সম্মানিত এমপি ওইটার সভাপতি থাকেন, আরো কয়েকজন এমপি ওটার সদস্য থাকেন। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় একজন সদস্য, শুধু ওই কমিটিতে সদস্য, নট সভাপতি, সদস্য হিসাবে থাকেন। তো অন্য যে 5 জন 6 জন 7 জন যে সম্মানিত পার্লামেন্ট অফ দ্য মেম্বার্স আছেন, সংসদ সদস্যবৃন্দ আছেন, ওনারাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিতে পারে আপনারা এটাতে কি করেছেন, রোহিঙ্গা ইস্যু ওইটা কি করলেন, আপনাদের এই কাজগুলো আগে দেওয়া হয়েছিল, এগুলো কত দূরে এগোলো, এই যে বিষয়গুলো দেখাশোনা বা যদি আপনি মনিটর সেন্স যেটা মিন করেছেন, আমি যদি ভুল বুঝে না থাকি, তাহলে সংসদীয় স্থায়ী কমিটি আছে, ওনারা দেখভাল করেন এই বিষয়টা। শান্ত রায় স্যার বলার ক্ষেত্রে কি প্রেসিডেন্টকে হিজ এক্সেলেন্সি বলে সম্বোধন করতে হবে, মানে দুই হেড অফ স্টেটকেই নাকি হোস্টিং কান্ট্রি হেড অফ স্টেটকে? ভাই এটা কে কাকে করবে? আমি দেখেন শান্ত, যখন আমাদের প্রেসিডেন্ট হবে, আমরাই যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমরা বাঙালি, আমরাই যদি ওনাকে বলি আমরা মহামান্য রাষ্ট্রপতি বলি, বা যদি প্রাইম মিনিস্টার হয় মাননীয় প্রধানমন্ত্রী বলি। কিন্তু যখন দুই রাষ্ট্রপতি কথা বলছে, ধরেন ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি ফোনেই কথা বলছে বা সামনাসামনি কথা বলছে, তখন একজন আর একজনকে হিজ এক্সেলেন্সি বা মহিলা হলে হার এক্সেলেন্সি বলবেন। ইভেন যদি প্রধানমন্ত্রী, ধরেন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন কোন অফিসিয়াল ভিজিটে বা বেড়াইতে বা কোনো কারণে আসছেন, উনি আমাদের মহামান্য প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, তো একজন এখানেও ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি একজন আরেকজনকে এখানে হিজ এক্সেলেন্সি বলবেন। যখন দেশের বাইরের কোন ডিগনিটারিজের সাথে দেখা হবে, তখন হিজ এক্সেলেন্সি বা যদি মহিলা হন হার এক্সেলেন্সি বলা হয়ে থাকে। Shamim Yasir Shayon, sir, would you mind enlightening regarding the addressing of various honorable persons being a foreign cadre officer at various occasions? Well, if this is a formal program and if the level is ambassadorial level, then of course His Excellency. Ambassadorial level means maybe he or she is a secretary, maybe ambassador, maybe MP, maybe minister, or maybe a state minister, maybe prime minister, president. Categories. These categories of diplomats or officials, we used to address them as His Excellency for a diplomatic conversation, for a bilateral conversation. We used to use this His Excellency. But if, say, a first secretary of Bangladesh embassy in Nepal is talking to the first secretary of Bhutan in Nepal, then we do not use His Excellency. Normally, below the rank of ambassador, His Excellency is not used. So, ambassador or MP, secretary, MP, minister, this level is His Excellency. Below that, we use Mr. or Miss. This is the address we use. আনিসুর রহমান নাকিব, স্যার যদি বাইবাতে প্রশ্ন করা হয় তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কোনো দুর্নীতিতে যুক্ত হতে বলে, সেক্ষেত্রে উত্তরটা কি হতে পারে? ভাই এটা উত্তর তো দিয়েই দিলাম। এটা দেখেন, আরে ভাই কি শোনেন নাই আপনি? দুর্নীতি কেন, যে কোনো কিছু, আপনাকে যদি খুন করতে বলে, আপনাকে যদি বেআইনি যাই করতে বলো, আপনি বাস সাবমিসিভলি ওখান থেকে সরে আসবেন। কোনো বেআইনি কাজ করা যাবে না। যদি কেউ করে সেটা তার নিজের দায়িত্বে, সেজন্য কোন কর্তৃপক্ষ, রাষ্ট্র বলেন, কোন আইন বলেন, সে রক্ষা পাবে না, তাকে সেজন্য ভুগতে হবে। দুর্নীতিতে যদি কেউ যুক্ত হতে বলে, তো সোজা কথা, স্যার আই বেগ ইউর কাইন্ড এক্সকিউজ, এটা আমার পক্ষে স্যার ডিফিকাল্ট, আমি স্যার এটা পারছি না, সরি, বাস। ভাই আবু সাইদ ইকবাল, আপনার প্রশ্ন আমি এত সংক্ষেপে লিখলে আমি বুঝতে পারবো না। আপনারা যদি
আমাকে আপনাদের বয়সের মনে করেন এবং মানে সংক্ষেপে লিখে বলে দেন যে এটাতে কি হবে চ্যাটিং স্টাইলে বন্ধুদের সাথে। তো আমি আপনার প্রশ্নটা বুঝতেই পারছি না। আপনাকে অ্যাডমিন মানছে না, কে মানছে না? কোন অ্যাডমিন মানছে না? আমান কোশ্চেন হবে ভাই, আমি আপনার প্রশ্ন বুঝি না, আপনি খুব পরিষ্কার করে আমাকে লেখেন। অর্পিতা চন্দ্রদি স্যার, ক্যামেরা একটু উপরে সেট করলে ভালো হয়, আপনার ফেস দেখতে একটু সমস্যা। ও আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা অর্পিতা, হোপফুলি দেখা যাচ্ছে আমাকে। Sheikat Hassan, please name some of diplomats and bureaucrats during the liberation war. আচ্ছা সেটা আপনার প্রশ্নটাকে যদি আমি করতাম তাহলে আরো অন্যভাবে করতাম। আমি জানি আপনি কি প্রশ্ন করতে চেয়েছেন। এইটাকে এইভাবে করলে হয় যে স্যার ওই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশি ডিপ্লোম্যাটদের অবদান কি ছিল, বা বাংলাদেশি কোন কোন ব্যুরোক্র্যাটের কেমন অবদান ছিল, কিছু আমাকে নাম বলেন এই ধরনের। সেই কোশ্চেনটা আরো বোধহয় সুন্দর হতে পারত। আমি জানি আপনি সেটাই প্রশ্ন করেছেন। ভালো, দেখেন আমাদের মুজিবনগর সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল যদি বলি, গঠিত হয়েছে 10 এপ্রিল এবং শপথ নিয়েছে 17 এপ্রিল। এর আগে 6 এপ্রিল 1971 এই দিনে পাকিস্তান দূতাবাসে, দ্যাট মিন্স দি দেন পাকিস্তান হাই কমিশন ইন নিউ দিল্লি, ভারতের নিউ দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে 2 জন ডিপ্লোম্যাট যারা প্রথমে পাকিস্তান পক্ষ ত্যাগ করে পাকিস্তানের হাই কমিশন থেকে বের হয়ে এসে বাংলাদেশের যে প্রবাসী সরকার তাদের সাথে কাজ করা শুরু করে, এবং তারা অনেক কিছুই করেছে, যার নাম দরকার আপনার সেটা শুনেন। তারপর একজন হলেন কে এম শিহাবউদ্দিন, উনি সেকেন্ড সেক্রেটারি ছিলেন, দ্বিতীয় সচিব ছিলেন, অফিসার সেক্রেটারি। উনার সাথে একই সময়ে আরেকজন এসেছিলেন আমজাদুল হক, উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রেস অ্যাটাশে, অ্যাসিস্ট্যান্ট প্রেস অ্যাটাশে। এনারা 2 জন 6 এপ্রিলে চলে আসেন। এরপরে যদি দেখেন 18 এপ্রিল, যেদিন কলকাতাস্থ উপদূতাবাস বা উপ হাই কমিশন, কলকাতাস্থ পাকিস্তানের উপ হাই কমিশন, বাংলাদেশি যারা ওখানে কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা পাঞ্জাবিদেরকে বের করে দিয়ে ওই দূতাবাসটা বা ওই বিল্ডিংটা, ওই দূতাবাস ভবনটা দখল করে, এবং 17 তারিখে যেহেতু সরকার গঠন হয়ে যায়, ফরমালি শপথ নিয়ে যায়, ওনারা 18 তারিখে ওখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এটার নেতৃত্বে ছিলেন এম হোসেন আলী, আপনারা এই নামটা সবাই জানেন, কিন্তু তারও আগে কিন্তু ইনারা চলে আসে। এম হোসেন আলী 18 তারিখে ওইখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। এম হোসেন আলী ছিলেন ডেপুটি হাই কমিশনার, উপরাষ্ট্রদূত বলতে পারি আমরা। ডেপুটি হাই কমিশনার এম হোসেন আলী 18 তারিখে। আর এর ভিতরে যদি আরো আপনি বিভিন্ন লেভেল থেকে তো বিভিন্ন জনে কাজ করেছে, ব্যুরোক্র্যাট বলাটা ঠিক হবে কিনা, বা যেমন জাস্টিস আবু সাইদ চৌধুরী স্যার, উনি জাতিসংঘে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন ওই সময়ে। ইউরোপের, পুরো ইউরোপের জন্য উনি বাংলাদেশের স্পেশাল এনভয় ছিলেন। তারপরে আনোয়ারুল করিম স্যার, উনিও কাজ করেছেন। প্রফেসর রেহমান সুবহান, উনিও অর্থনৈতিক বিষয়ে কাজ করেছেন। সো উনারও একদম দেশের জন্য পুরো পৃথিবী চষে বেড়ানোর চেষ্টা করেছেন, যার যার অ্যাঙ্গেল থেকে। কেউ আমেরিকা দায়িত্ব, আনোয়ারুল হক স্যার উনি, আনোয়ারুল করিম স্যার উনি আমেরিকাতে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন। ইউরোপের কথা তো বললাম যে জাস্টিস আবু সাইদ চৌধুরী স্যার, ইনভাইট ছিলেন প্রফেসর রেহমান স্যার। তো ইনাদের অবদান খুব বড় বড় অবদান রয়ে গেছে সেই সময়, একদম স্বাধীনতা যুদ্ধের সময়ে। মহিউদ্দিন আরিফ স্যার ভাইবাতে
বোর্ড যদি কিছু ভুল বলে আমি কি সঠিক ইনফরমেশন দেওয়ার আগেই স্বীকার করে নিয়ে চুপ থাকবো নাকি সঠিক তথ্য জানানোর পর স্যারের সাথে সহমতে থাকবো? মহিউদ্দিন এটার জবাব আমি অলরেডি দিয়েছি, আমি কোনোটাই করবো না। আমি স্যারকে বলবো না স্যার ঠিক আছে আপনার সাথে আমি একমত হলাম, নো। যখন আমি জানতেছি যে আমি সত্য, আমি ওনার সাথে তর্কেও যাব না, ওনার সাথে একমতও আমি হব না। আমি দেখেন তখন বলেছিলাম, আবারও বলি, বিষয়টা হলো যে আমি যদি সঠিক হই, আমি ধরেন সম্মানিত সদস্য উনি আছেন, উনি বললেন যে না তুমি এইটা বলছো, এই কথাটা ঠিক বলো নাই। উনি বলতেই পারেন এটা যে না ঠিক বলো নাই, উনি কোনো লজিক দিবেন না যে কেন ঠিক বলেন না, এটা এই এটা ওই, এত ব্যাখ্যা উনি দেওয়া দরকার মনে করবেন না। আপনার দায়িত্ব হলো তখন, সরি স্যার আমি এই রেফারেন্স থেকে এই তথ্যটা এইভাবে পড়েছি, এই রেফারেন্স থেকে পড়েছি বলেছে, বাস চেপে গেলেন। আপনি কিন্তু আপনার রেফারেন্স দিয়ে দিলেন, উনাকেও ডিনাই করলেন না যে স্যার আপনি ভুল, আবার আপনি একমত হলেন না যে স্যার আমি জানছি আমার জানাটাই ভুল, আপনারটা সঠিক, আমি তাও কিন্তু বললাম না। আমি বললাম স্যার আমি এই রেফারেন্স থেকে অমুক লেখাটা থেকে বঙ্গবন্ধুর অমুক স্পিচের এত নাম্বার এত মিনিট এত সেকেন্ড পরের এই শব্দটা থেকে এটা পেয়েছি বলে আপনি চেপে গেলেন, আপনি তো রেফারেন্স দিলেন। Saiful Islam Sayem, sir, as a diplomat, what will be recommendations of Rohingya crisis solution? Okay, look, Rohingya issue, it is really not a very healthy and hygienic and very easy issue. Definitely not. It's a complicated issue, and I don't know if this may take long time to resolve. This may not be resolved immediately, I am afraid of. So yes, we need to find the way to solve the crisis. We cannot go, because friendship to all, malice to none, that is the theme. That is what we contain in ourselves as far as the diplomacy is concerned for Bangladesh. And you know, with Myanmar, you can see that Myanmar, we do not have any dispute in between Bangladesh and Myanmar other than the Rohingya issue. Even the maritime dispute, that is resolved. We do not have this border clash, or officially we don't have that much problem with Myanmar. Even whenever we need some onion or rice or some kind of spice, even during this crisis, during these Rohingya issues, we are having this from Myanmar, even during this ongoing crisis of Rohingya issues. That means we do not have much problem with Myanmar other than this Rohingya issue. Of course, this is a big issue. I'm not telling this is not an issue. This is issue, but we do not have any other issue except this one. So, even strategically, Myanmar is important to us. We are surrounded by India in our three sides. So, only the land exit is Myanmar for us. That is another issue strategically, geographically. Another is Myanmar is the corridor for South Asia and Southeast Asia, like China or even Vietnam, Thailand, Malaysia, on that way. So, our corridor is Myanmar. So Myanmar is important to us in the political field of Bangladesh, in the economic development of Bangladesh. We can harvest the good relationship with Myanmar. Now, how to resolve it? Because it is going to be a lengthy issue. One is the diplomatic effort, inclusively, or we need to convince mainly China, then Russia, then India. China, Russia, India, we need to take it up seriously, because China, they never like it that any other country should interfere in to resolve, or whatever the name we can give, between Bangladesh and India for Rohingya issue. They do not really like it. Without China, we cannot sustain our economy. So finally, and we cannot fight, we cannot use military hardware. That is not our foreign policy. So we will not use any military hardware, or will not fight against Myanmar or anything else. Definitely, we do not want that, because diplomacy is the first line of that hardware, you can say. So we will take it up with, again, China. We'll convince them with China, Russia, then India. These three neighbors, or these three P2 plus on emerging one.
we have no other option. We need to try to convince them. This is one. And another is about this shifting from this land to the island. That is a good idea. Government is doing this. Absolutely, this is a very healthy and very good idea. And this is important for us also to maintain the security and to keep surveillance on them. This is important. Another is with Myanmar, bilaterally, we will keep going on with the discussions. And whatever the documents we can give, we will try. We know that Myanmar may not cooperate. We know about it. Again, I have to convince, I told the 3 countries at least, and we have to take it bilaterally in every forum, and to keep the pressure on globally through the global organizations, or like OIC, like the United Nations, like the ICC or ICJ, the case is going on, ethnic cleansing case is going on, or whatever the UNGA, because UN Security Council, they cannot really take any decision, specifically because of China. They put their veto authority. Recently also we have seen it. So another issue is the Honorable Prime Minister. She gave 4-point directions. Keep memorizing that. So these are the things the points given by the Honorable Prime Minister to convince India, China and Russia, and to take it bilaterally and multilaterally, or with our other friendly countries, maybe United Nations, OIC, maybe European Union, or whatever, or even ASEAN, if we can, through the International Court, through every of these organizations, we will keep Myanmar under pressure. This is, I believe we can do it. মহিউদ্দিন আরিফ, মুক্তিযুদ্ধে বাংলাদেশি ডিপ্লোম্যাটদের ভূমিকা কি? ভাই বলে দিলাম তো, বোধহয় আপনার প্রশ্নটার আগেই জবাব হয়ে গেছে বা কিছু একটা। দেখেন, এটা জবাব দিয়েছি আমি, ভূমিকা কি ছিল। তৌফিক ইসলাম নূর, please explain government initiatives to attract foreign direct investment, FDI. As a diplomat, what else can I do to attract FDI? Okay, what is foreign policy? As this is the definition given by Otto von Bismarck, that extension of domestic policy is foreign policy. If you have eggs in your basket, if you have 10 eggs, maximum you can sell 10 eggs to somebody else. You cannot sell 12 eggs because you have only 10. That means the domestic policy, whatever it is, we need to focus on that. For attracting FDI, government through BIDA or BOI, now it is called BIDA, Board of Investment Development Agency, Bangladesh Investment Development Agency. Authority, BIDA, which is earlier called BOI, Board of Investment. So now it has been changed to BIDA. They have taken so many initiatives like single point service, one-stop service, whatever the services required, they are trying to give it in a single point when the investors are coming. Whoever he or she is, this investors, they are being shown maximum respect. Their earnings they can expatriate or they can repatriate to their home country. Whatever the amount they are investing here, as following the Bangladeshi rule, Bangladesh banks formalities and rules, they can expatriate this money to their home country. Legally, they can expatriate it. Then the Board of Investment, they are trying to give priority to them even for sanctioning or allocating this energy as far as possible, which is not possible that we cannot do. But according to our capability, we can do this. Even the Board of Investment or BIDA, they are giving decisions so quickly, and they are trying to accommodate most of the requests from the FDI, from the investors. This is from Bangladesh side. And you can, if you want to know more and in detail, best you go to the BIDA website. What are the incentives government is giving? Everything is written over there. So this is more than enough. And as a diplomat, Arif,
right? Noor, Tawfiq Islam Noor. Noor, as a diplomat, I need to explain this BIDA principle of the government of Bangladesh's principle. What government is going to give you? How can we help you? How can we earn money legally? And how can you be benefited? Profit, how can you not profit monger, I'll say. How can you make profit logically? All the point I will put forward to the I put forward to the foreign investors. If necessary, we will arrange some seminar or symposium or workshop, whatever is. We will provide them with sufficient documents. We will respond to their queries immediately. They will send some email and we will sleep and we will not respond to. This is not done. Whenever any email we will get, we will show them priority to their queries and we will sort it out. So this is the way we can communicate between the potential investor with the BIDA or with the respective authorities in Bangladesh. Rigan Chakma, namaskar sir. Rigan namaste. Namaskar. Mohiuddin Arif sir, মিয়ানমারে সীমা শাসনের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন কি সমস্যা হতে পারে? এতে কি প্রত্যাবাসন বিলম্বিত হতে পারে? মহিউদ্দিন, হতে তো পারে। মিয়ানমারের সেনা না থাকলে যে হতো না সেটা তো না, সবসময় ডিলে হয়ে আসছে। হ্যাঁ, তখন যেহেতু একটা সিভিল গভর্নমেন্ট ছিল, যেভাবে সিভিল গভর্নমেন্টের সাথে দেন দরবার করা যায়, একটা অটোক্রাট সরকার, যে একটা অগণতান্ত্রিক সরকার, একটা বন্দুকের নলার সরকার, তার সাথে কোনো বিষয় ওইভাবে ক্লোজ হইতে পারে না, তাকে অত ঘনিষ্ঠ কেউ ভাবতেও পারে না, তার সাথে সম্পর্কটা ওরকম উন্নয়ন ডেভেলপও করে না, এবং তাদের সাথে তো ন্যাচারালি নেগোসিয়েশনটা পিছিয়ে পড়াটাই ভয়ের একটা, মানে এটা স্বাভাবিক বলতে পারি। দেখেন নিউজিল্যান্ড অলরেডি তাদের সাথে এক ধরনের যোগাযোগ তারা বিচ্ছিন্ন করে ফেলেছে, তারপরে তাদের যে কমিটমেন্ট গুলো ছিল সাহায্য সহযোগিতা করা, সেগুলোও তারা বন্ধ করে দিয়েছে। সো এগুলো তো সমস্যা আছে, সুতরাং হতেই পারে। দ্বিতীয় হলো যে মিয়ানমারের মিলিটারি গভর্নমেন্টের সাথে এত কমফোর্টেবল না গণতান্ত্রিক সরকারগুলো বা বিশ্বের সরকারগুলো কমফোর্টেবল না। দ্বিতীয়ত এই মিয়ানমার সরকারও এটাকে প্রায়োরিটি দিতে চাইবে না, কারণ তার ভিতরে জরুরি অবস্থা চলছে। তো সেটা এবং তার ওখানে এক হলো যে অফিসিয়ালি জরুরি অবস্থা চলছে, দ্বিতীয় হলো মানুষ উত্তপ্ত হয়ে উঠছে। কালকে আপনারা দেখছেন যে একজনকে মেরেও ফেলা হয়েছে, বা একজন উন্ডেড হয়েছিলেন ভদ্র মহিলা, তিনি মারাও গিয়েছেন এই আন্দোলনের শরিক হয়ে। সুতরাং ওনারা ওইটা ইমার্জেন্সি এবং আন্দোলন সামলাবে নাকি আমাদের সাথে এটা নিয়ে ওনারা দেন দরবার করবে, ওনারাও হয়তো এতটা কমফোর্টেবল সেখানে ফিল করবে না, কারণ ওনাদের উপরে সাইকোলজিক্যালি পুরো বিশ্ব থেকে চাপ আছে। আন্তোনিও গুতেরেস উনি তো বলেই দিয়েছেন যে এই মানুষগুলো যারা আন্দোলন করছে তাদের উপরে যদি কোনো ধরনের কিছু হয় তাহলে জাতিসংঘ বসে থাকবে না। তো এই ধরনের যে শক্ত কথাগুলো, হুঁশিয়ারি গুলো, এগুলো তাদের মোকাবেলা করেই তো এগোতে হচ্ছে। সুতরাং তারা ওদিকেই বেশি ব্যস্ত থাকতে চাইবে, আমরাও অত কমফোর্টেবল হব না। গ্লোবাল কমিউনিটি বা ওয়ার্ল্ড কমিউনিটি এসব ব্যাপারে তাদের সাথে এত বেশি ক্লোজ হইতে হয়তো বা চাইবে না। সুতরাং ডিলে হওয়াটাই তো বাস্তব বলে মনে হয়। অনিকেত প্রান্ত, ফার্স্ট চয়েস ফরেন, সেকেন্ড চয়েস অ্যাডমিন, হাউ দে আর কোরিলেটেড? অনিকেত, আপনার প্রশ্নটা আমি বুঝি নাই। ফরেন মিনিস্টারের সাথে অ্যাডমিনকে আপনি কেন কোরিলেট করতে যাবেন? আপনি বলতে পারেন যে আমার পছন্দের ক্রম, এটা তো পছন্দের ক্রম। কোরিলেট করা তো অন্য জিনিস, যে আমি আমার লেখাপড়া কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পেলে ডিপ্লোম্যাট হিসাবে ওই জ্ঞান কিভাবে ব্যবহার করব, বা প্রশাসন ক্যাডারে চাকরি পেলে আমি আমার শিক্ষালব্ধ জ্ঞান, বিশ্ববিদ্যালয়ের যে পুঁথিলব্ধ জ্ঞান পেয়েছি সেটা কিভাবে ব্যবহার করবো, এটা হলো কোরিলেট করা। এখন আপনি যদি ফরেন মিনিস্ট্রিকে মানে এফএ ক্যাডারকে ফরেন অ্যাডমিন ক্যাডারের সাথে কোরিলেট করতে বলেন, সেটা আমার বোধগম্য হয় না। আর যদি বলেন পছন্দের ক্রম, তো আমার তো পছন্দ থাকতেই পারে। আমার পছন্দ সবচেয়ে বেশি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, তারপরে প্রশাসন, তারপরে পুলিশ, তারপরে কাস্টমস, তারপরে ইনকাম ট্যাক্স। আমার পছন্দ এখানে হতেই পারে। সেখানে আপনাকে লজিক দেওয়ার প্রয়োজন আসতে পারে যে আপনি ফরেন সার্ভিস কেন 1 নম্বরে দিলেন, বা প্রশাসন আপনি কেন 1 নম্বরে দিলেন, বা কেন এটাকে 2 নম্বরে দিলেন, সেগুলো আলাদা প্রশ্ন আসতে পারে। কোরিলেশনের বিষয়টা না। রিয়াদ আবি, Sir, ICJ is trying to set regional tribunal office in Bangladesh on jurisdiction of Rohingya crisis.
What will be the benefit? Can ICJ set up this type of tribunal in BD according to our constitution? Riyadh, perhaps you have not updated. That was the proposal given by some other country, not by Bangladesh. This was not the proposal that you please set up your office in Bangladesh. That was not the proposal. The proposal was, if we want to, or if the ICJ would like to investigate it properly and more smoothly and with more information from first-hand information, they need to go as close as possible to the victims, because the victims, this 1 million victims, they cannot fly from Cox's Bazar to Geneva or to Holland or to New York or somewhere else. They cannot fly. That's why the proposal was to come or to set up the ICJ sub-office as closer as possible to the victims. That was the issue, not Bangladesh. Yes, it was explored that if the office or if the sub-office, whatever you can say, if that can be established in Bangladesh, then it will be more practical and it will be more just. Because the Rohingyas are there, the court can hear them from horse's mouth. Everything they can hear them more. That would be more vibrant, or that would be more just. So that was the proposal. But this was explored already, and it was suggested, or the report was given, that yes, the office can be or should be opened in Bangladesh. Bangladesh was ready to cooperate about it. Our constitution never told that, okay, no ICJ office can be opened here. I have not found it whether my constitution is prohibiting to it. This is an international office, like IOM or whatever the office, so many BIMSTEC office is here, or some other office, OIC organization is here, many UNDP is here. So many international organizations are here already available. So ICJ can definitely open, and Bangladesh was ready for that, to cooperate with ICJ. But due to COVID, the decision was cancelled that, okay, let us continue with the present office. We should not shift our office in Bangladesh, or we should not open any sub-office in Bangladesh due to the COVID problem, due to the pandemic. So that decision was cancelled. Not decision, that was a proposal. That proposal was not implemented. I don't know if again that has been mooted up. I have no idea. Battery low. By battery low hole eta to battery change karen. What is the function of an assistant secretary? যে কোনো মন্ত্রণালয়েরই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরা সেকশনের প্রধান। আপনি যে কোনো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ব্যাপারে জানতে চাইছেন, ওনারা সেকশনের প্রধান থাকেন। সো ওনাদের কাজ হলো সেকশনের ফাইল, রেজিস্টার, এগুলো সব ওনার তদারকিতে থাকা, এবং যে কোনো ধরনের নোটে প্রথম থেকে ওনার মন্তব্য সহকারে উনি পলিসি মেকিংয়ে প্রপোজাল দেওয়া, প্রপোজাল উনি 2-3টা প্রপোজাল এর ভিতরে দিয়ে দিবেন যে এই ঘটনার প্রেক্ষিতে এই বিষয়ে এই কাজগুলো যে কোনো একটা করা যেতে পারে, এই আইনের প্রেক্ষিতে, এই লজিকের প্রেক্ষিতে, এইটাকে তুলে ধরা উপরের সিদ্ধান্তের জন্য, এবং সংশ্লিষ্ট আইন কানুন এবং ফাইল নথিপত্র মেনটেন করা, রেজিস্টার মেনটেন করা, এটা ওনার দায়িত্ব, একজন সহকারী সচিবের দায়িত্ব। স্যার, জাতিসংঘে ভাষণ দিতে বললে কিভাবে শুরু করব? হাউ উইল ইউ পারসুয়েড মিস্টার এক্স টু ইনভেস্ট ইন বাংলাদেশ? ভাই, এটা অলরেডি আলাপ করেছি, যে এফডিআই তো আলাপ করলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে প্রশ্নগুলোকে আগে করা হয়ে গেছে কিনা। এই যে বিটা এখনো লেখা রয়েছে, এক্স বলেন, ওয়াই বলেন, একটা গোষ্ঠীকে বলেন, ফর্মুলা তো একই। তাকে আপনি যখন ইনভেস্টমেন্টের কথা বলবেন, তাকে দেখাইতে হবে যে বাংলাদেশে ইনভেস্ট করা লাভজনক, সহজ, এবং বাংলাদেশের আতিথেয়তা, শ্রম সস্তা, আপনার পয়সা আপনি ইজিলি ফেরত নিয়ে আসতে পারবেন, আপনি খুব দ্রুত সময়ের ভিতরে অনুমতি পেয়ে যাবেন। আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ পরিমাণে যা যা আপনাকে দেওয়া সম্ভব, জমি বলেন আর ইউটিলিটি বলেন, আমরা আপনাকে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দ্রুত দিতে চেষ্টা করব। সুতরাং আপনি যদি এখানে ইনভেস্ট করেন, আপনার যে সেফটি বা সিকিউরিটি, এই ইনভেস্টমেন্টের সেফটি, আপনার ব্যক্তিগত সেফটি, ইন্ডাস্ট্রি কলকারখানার সেফটি, সেটা আমরা খুব সুন্দরভাবে দিতে পারবো। সুতরাং আপনি এখানে, এবং আপনাকে লোকজন মাথায় করে রাখবে, সেটাও বলেন যে বাংলাদেশের মানুষজন
অনেক বড় মনের অধিকারী। তো আপনি বাংলাদেশের মানুষকেও এনজয় করবেন, মানুষের আতিথ্যতাও এনজয় করবেন, আপনার পয়সাও লাভজনক ভাবেই দেশে ফিরে আসবে। জাতিসংঘে ভাষণ দিতে বললে, জাতিসংঘের ভাষণ তো একই স্টাইলে হবে। আপনি উঠলেন, দাঁড়ালেন, অ্যাড্রেসিংটা হবে মিস্টার প্রেসিডেন্ট, জাতিসংঘের যিনি সেক্রেটারি জেনারেল আছেন তাকে দিয়ে শুরু করবেন। বা ওই জাতিসংঘের কোথায়, আপনি ইউএনজিএ তে নাকি ইউনেস্কোতে না কোন জায়গায় আমি জানি না, যেখানেই হোক ওটার একজন প্রেসিডেন্ট বা সভাপতি যিনি থাকবেন তাকে দিয়ে আপনি শুরু করবেন, এবং মিস্টার প্রেসিডেন্ট বা মিস্টার সভাপতি দিয়ে আমরা শুরু করে দিতে পারি। এবং যারা উপস্থিত ডেলিগেটস আছে, এক্সেলেন্সিস, তাদেরকে অ্যাড্রেস করলেন যেভাবে অ্যাড্রেস করে, দেন আপনি আপনার বিষয়বস্তু যেটা সেটাকে তুলে ধরলেন, শেষে গিয়ে আপনি ধৈর্য ধরে সবাই শোনার জন্য ধন্যবাদ দিলেন। গোলাম মোস্তফা, কি কি কারণে ভাইবা থেকে বাদ দেয়া যায়? বাদ দেওয়া যায় মানে আপনি ফেল করেন, বাদ কেউ দেয় না, আমরা ফেল করে যাই, আমরা বাদ পড়ে যাই, ওনারা ফেল করান না, ওনারা বাদ দেন না। তো একটা হলো যে আপনার যদি এটিকেটের সমস্যা থাকে সেটা একটা বিষয় হতে পারে, বা আপনি ওইখানে গিয়ে এমন ভাব শো করলেন যে আপনি ভয়ে কেঁপে হাত পা হতাশ হয়ে যাচ্ছে। সোজা কথা, একজন সিভিল সার্ভিস হওয়ার, আমি এমন একটা কাপড় চোপড় পরে ওখানে হাজির হইলাম, একেবারে উদ্ভট একটা মানে চেহারা সুরত আমার মনে হচ্ছে, ভাবসাব যেন একেবারে একজন দার্শনিকের মতন আমি ঢুকে গেলাম ওখানে, হাফ প্যান্ট একটা পরে, খেয়াল নাই আমার। আমি বলছি না হাফ প্যান্টের কথা, বললাম যে একজন অফিসার সুলভ আচরণের জন্য যা যা প্রয়োজন তার বাইরে কিছু যদি আমি শো করি, তাহলে তো আমাকে ফেল করিয়ে দিতেই পারে। আমি সেটাকে ফেল করিয়ে দেয়া বলি না, আমি ফেল করে দেব। রোজ গেলা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কে কিভাবে আপনি আনবেন? আমি তখন একবার অনুরোধ করেছি যে আপনারা কোনো সাবজেক্ট অনুযায়ী জায়গাটা আনেন না ভাই, এটা তো শেষ হবে না সারা রাতেও, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং দেখেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আপনার ইঞ্জিনিয়ারিং যদি বলেন, আপনি ইঞ্জিনিয়ারিং কে রিলেট করেন, সোজা বলেন যে স্যার আমরা এখন টেকনোলজির যুগে প্রবেশ করছি, বা ইন্ডাস্ট্রি 4 কে আপনি নিয়ে আসেন, যে স্যার আমরা ইন্ডাস্ট্রি 4 এর যুগে এখন। সুতরাং আমাকে একটা হলো, আমি ডিজিটালাইজেশনের, বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করছি মাননীয় প্রধানমন্ত্রীর গাইডলাইনের ভিত্তিতে, বা মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার দিক নির্দেশনায় আমরা ডিজিটালাইজ করছি, টেকনোলজি নির্ভর করছি, সার্ভিস সেক্টরের উপরে বেশি জোর দিচ্ছি, এবং আমরা এখন যে চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছি সেটা ইন্ডাস্ট্রি 4 সেটা, এবং আমাদের এসডিজি অ্যাচিভমেন্টটা আমাদের কানের উপরে ঝুলছে। সুতরাং এই সব জায়গাগুলোতে যদি আমি অ্যাড্রেস করতে চাই, আরো ভালো করতে চাই, তাহলে আমার টেকনোলজি এবং সাস্টেইনেবল টেকনোলজি ব্যবহারের কোনো বিকল্প নাই। ইভেন আমি দেশের বাইরে থেকে যে টেকনোলজিটা আমার দেশে আনতে চাই, সেটা যেন আমার দেশের জন্য ক্ষতির কারণ না হয়, উপকারের কারণ হয় এবং ভালোর জন্য হয়। এই টেকনোলজি বোঝা, আমার যেহেতু টেকনিক্যাল ব্রেন, ইঞ্জিনিয়ারিং ব্রেন, আমি টেকনোলজি ভালো জানি। সো আমি বাইরে যখন যাব, আমার সাথে আরো এই বিষয়ে যদি আমি কিছুতে যাই, তো আমি এই জিনিসটা ভালো বুঝবো, যখন আমি মিশনে কাজ করব আমি সরকারকে এই ভালো পরামর্শটা দিতে পারবো যে এটা আমার দেশের জন্য ভালো হবে, যেটা একজন সাধারণ শিক্ষিত মানুষ যিনি অর্থনীতিতে পাশ করেছেন অথবা উনি ইন্টারন্যাশনাল রিলেশনসে পাশ করেছেন, উনি অন্যদিকে হয়তো ভালো করবেন, কিন্তু এই টেকনোলজির বিষয়টা যখন আসবে তখন আমরা ভালো করব। সুতরাং একজন ডিপ্লোম্যাটের টেকনোলজি জানাটা অ্যাডেড অ্যাডভান্টেজ বটে। ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ফরেন পলিসি কিভাবে বলবো? নাজমা, আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ফরেন পলিসি ডেভেলপমেন্টটা কি জিনিস আমি সে বুঝতে পারছি না, সরি ভাইয়া। রাফিয়া তমা, হোয়াট ইজ জায়নিজম? আচ্ছা, জায়নিজমটা হলো আপনার 1800 শতাব্দীর শেষ দিকে এসে, খুব সম্ভবত 1880-84, 1880-র দশকে, আরো ক্লিয়ার করে বলতে পারি, এই সময়ে থিওডর হার্টজেল, যেটা ইসরায়েল ইহুদিদের আবাসভূমি, সুতরাং ওখানে ফিরে যেতে হবে এইটা, এবং এর সাথে সাথে উনি কিছু টেরোরিস্ট কাজকাম, মারামারি, কিলাকিলি ধরনের বিষয়াদি যখন শুরু করলেন, সেইটাকে আমরা বলছি জায়নিজম।
এটা এক ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিস আমরা বলতে পারি, বা এক্সট্রিমিস্ট, টেররিস্ট না বললেও এটা ধর্মাশ্রয়ী এক্সট্রিমিজম আমরা যা বলে থাকি। আর যদি ধর্মের বিষয় বলে তখন সেটা হলো জুডাইজম, সেটা জায়নিজম না, সেটা জুডাইজম। As a civil service officer, how can you solve migrant problem? ভাই আপনাদের অনুরোধ করি, আপনারা যদি খুব সংক্ষেপে প্রশ্ন করেন এটা বোঝা আমার জন্য মুশকিল হয়ে দাঁড়ায়। সংক্ষেপে বলতে মানে মাইগ্রেন্টের কি প্রবলেম, কোন মাইগ্রেন্টের প্রবলেম? একটা হইতে পারে যে যারা রিফিউজিরা আমাদের দেশে মাইগ্রেট করে চলে আসছে তাদের সমস্যা সমাধান করবেন, আর একটা হইতে পারে যে না আমাদের দেশের থেকে সৌদি আরবে অনেক লোকজন লেবার এক্সপ্যাট্রিয়েট গেছে, ইকোনমিক ডিপ্লোমেসি। মহিউদ্দিন আলী, ভালো, আপনারা অনেক প্রশ্ন করছেন। ইকোনমিক ডিপ্লোমেসি কি, ইকোনমিক ডিপ্লোমেসির টুল গুলো কি কি? হ্যাঁ, এগুলো আসলে ক্লাসে আলাপ করতে পারলে আরো ভালো হতো। ঠিক আছে, ইকোনমিক ডিপ্লোমেসি কোনো নতুন কিছু না, এটা ডিপ্লোমেসিরই একটা অংশ, কম্পার্টমেন্ট অফ ট্র্যাডিশনাল ডিপ্লোমেসি। আমরা ডিপ্লোমেসির শব্দের মূল বিষয়টাই বলছি সম্পর্ক তৈরি এবং উন্নয়ন, সম্পর্ক তৈরি উন্নয়ন দেশের স্বার্থকে সামনে রেখে, এটা হলো ডিপ্লোমেসির মূল বিষয়, আমরা বুঝে থাকি। ইকোনমিক ডিপ্লোমেসি বলতে ওইটাই, একটা ট্রেনের 5টা কম্পার্টমেন্ট আছে, এই পুরো ট্রেন ডিপ্লোমেসি, এর ভিতরে দেখেন ইকোনমিক ডিপ্লোমেসি কম্পার্টমেন্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস সেটা একটা কম্পার্টমেন্ট, যদি আপনি বলেন যেমন প্রেস অ্যাক্টিভিটিস সেটা একটা কম্পার্টমেন্ট, মিলিটারি অ্যাক্টিভিটিস বা মিলিটারি অ্যাটাশে সেটা একটা কম্পার্টমেন্ট, কনসুলার অ্যাক্টিভিটিস সেটা একটা কম্পার্টমেন্ট। এটা টোটাল ডিপ্লোমেসির একটা স্পেসিফিক অংশ হলো ইকোনমিক ডিপ্লোমেসি, যেখানে অর্থনৈতিক বিষয়াবলীকেই সামনে নিয়ে আলোচনা বা অর্থনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করা হয় যে জায়গাটাতে, সেটা হলো ইকোনমিক ডিপ্লোমেসি। যেমন আমার দেশে ইনভেস্টমেন্ট বাড়ুক, আমাদের দুই দেশের ভিতরে আরো বেশি ব্যবসা বাণিজ্য বাড়ুক, যে ট্রেডের ব্যারিয়ার গুলো আছে সেগুলো কেটে যাক, যেমন আমার এফটিএ বা পিটিএ যদি আরো সই করতে পারি সেটা কোনো, ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই, জিএসপি উইথড্র হোক, এই ধরনের যত বিষয়গুলো আছে, ডব্লিউটিও তে আমাদের কাজ করা, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে আমার একটা বৈধ বিষয়, সেটাকে যাতে বাধা না দিয়ে আমাকে ঢুকতে দেওয়া হয়, আমার মালটা গুডসটা, আমার জিনিসগুলো যেন আরো সহজ করে দেয় এই ধরনের গুডসের চলাচলটা, এইটা হলো ইকোনমিক ডিপ্লোমেসি। টুলস বলতে হলো ইকোনমিক যে কোনো টুলস, যেমন ধরেন আমাদের ভালো ডিপ্লোম্যাট যার এই সম্পর্কিত ইকোনমি, বাংলাদেশের ইকোনমি এবং কোন জিনিস বাংলাদেশে কতদূর সম্ভাবনার বিষয়গুলো জানা আছে সেটা, তারপরে সম্পর্কের একটা বিষয় আছে সেটাও টুলসের ভিতরে পড়ছে, তারপরে আমি বাংলাদেশে কি কি সুযোগ সুবিধা দিচ্ছি সেটাও আমি নিয়ে আসতে পারি। এই ধরনের যে বিষয়গুলো আছে ইকোনমিক টুলস বলতে আমরা ওগুলাকেই বুঝি, যে যন্ত্রগুলো দিয়ে আমি, যেমন আমার এক্সপার্টিস ইকোনমিক সেক্টরে, আমি ভালো নেগোশিয়েট করতে পারি, সেটা হতে পারে ওই দেশের সরকারের সাথে ইকোনমিক বিষয় নেগোশিয়েট করে আমার পক্ষে নিয়ে আসলাম। মেধা, যেমন ডব্লিউটিও তে নেগোসিয়েশন বেস বা এগ্রিমেন্ট বেস, এই ধরনের যে বিষয়গুলো এগুলাই হলো আমার বড় টুলস। সাথে সাথে আমার যদি সহযোগী বলি, সেখানে আমার যারা বিজনেস কমিউনিটি আছে, এনজিও আছে, যারা স্টেক হোল্ডার আছে, তারাও আমার অংশীদার এখানে। ভাই আমি পছন্দ করবো, যেহেতু অলরেডি 10:30 বাজে, আপনারা ভাইবার স্পেসিফিক জায়গাগুলোকে না গিয়ে অন্য জায়গায় যেন না, তাহলে শেষ করে দিতে হবে আমাকে। There are some comments, Ishrat Jahan, there are some complaints about Bangladesh diplomats in comparison with other countries, especially India, is praised to serve their country well. Why this is so, sir? What are the faults of our diplomats then? Ishrat, I don't know. One is perception in the common mass. Another is the reality. Perception may not be the reality. This is what I can say. Bangladeshi diplomats are really very trained, professional, and capable diplomats. Everywhere you can find. We are doing very good in every sphere. If you say about India, look, India is a very big country. আমরা বলি একটা ধারে কাটে একটা বারে কাটে,
So they are big country. They are they are, you know, even in the creation of United Nations, they were a part of it. The creation of NAM, they were a party to it. So they have access, even they have a huge expatriates in abroad, those who are working everywhere in the world. About 4 or 5 countries are there. The Indian descent people are running those countries. They are the head of the government, or they are the head of the state. They are. So their access is much better than our access. We got birth in 1971, and we spent a good amount of time to make our country stable, economic stability, political stability. We have a few problems as well. So Bangladeshi diplomats, they do not have any fault. They are professional. They are capable. You can trust me. But yes, when there are 2 countries, you know, যখন বড় সাহেবের সাথে ছোট সাহেব দাঁড়ায়, ছোট সাহেব তার ক্যাপাবিলিটি, তার ধার দিয়ে সে কেটে বের হয়ে আসে, কিন্তু বড় সাহেবের যে ওজন সেটাকে তো আর আপনি ফেলে দিতে পারবেন না। আদারওয়াইজ আমরা আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না। Rafia Tama, please explain Israel and UAE normalization treaty. Is there any hope for independent Palestine after this? প্যালেস্টাইন তো ইন্ডিপেন্ডেন্ট, এটা কি ইসরায়েলের অংশ? এটা তো আমি বুঝি নাই। ইন্ডিপেন্ডেন্ট না কেন বলছেন? বলতে পারেন যে তাদের ল্যান্ড ভাগাভাগির জায়গাটা কি হলো, সেটা তারা পাবে কিনা, সেটা তো ঠিক আছে, সেটা আপনি বলতেই পারেন। সত্য কথা যদি বলি যে এটা আরো কমপ্লিকেটেড হয়ে গেল বলেই মনে হয়। আর আমেরিকাতে যে প্রেসিডেন্টই আসুক, দেখেন আমি এটা নিয়ে একবার ইসরায়েলকে কেন আমেরিকান প্রেসিডেন্ট বা আমেরিকান প্রশাসন নমস্কার করে, সেটা আমি লম্বা একটা সেশনে এরকম আলাপ করতে গিয়ে করেছিলাম। সুতরাং হ্যাঁ, সংক্ষেপে আমাকে যেটা বলতে হতে পারে যে যেহেতু ইউএই বা মধ্যপ্রাচ্যের দেশগুলো বা আরব দেশগুলো, বেশ কয়েকটা আরব দেশ অলরেডি ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করেছে, তাদের সাথে চুক্তি সই করেছে বিভিন্ন রকম, এটা তো নিঃসন্দেহে ওআইসির যে মূল থিম ছিল, ওআইসির যে ধারণাটা ছিল, সেই ধারণার ব্যত্যয় আমরা মনে করি। এবং সেটার কারণে স্বাধীনতা তো ইসরায়েল পেয়ে গেছে, কি বলে সরি আপনার ফিলিস্তিনিরা পেয়ে গেছে, তারা জাতিসংঘের অবজারভারও বটে, অনেকে রিকগনাইজও করেছে তাদের। ইভেন কনসুলেট খোলা হবে সেখানে, বাইডেন অলরেডি বলে দিয়েছে যে আমেরিকান কনসুলেট খোলা হবে ফিলিস্তিনে, এবং ফিলিস্তিনি কনসুলেট খোলা হবে আমেরিকাতে। তার মানে ডিপ্লোম্যাটিক রিলেশন তো হচ্ছে, এগুলো আছে, তারা স্বাধীন দেশ, কিন্তু তাদের যে ন্যায্য পাওনা যেটা আপনি বলছেন, সেটা আরো সময় লাগবে বলেই তো মনে হয়, এত সহজে হবে বলে মনে হয় না। Tanushree Mondal, what should Bangladesh do to establish new FTA and PTA after graduating from LDC? ভাই, FTA বা PTA এটা গ্রাজুয়েটিং করার থেকে কি না করার থেকে বাকি, আমরা যতটা করতে পারি এটার জন্য WTO এর একটা ধরাবাঁধা নিয়ম বা সিস্টেম আছে। So we cannot go out of WTO agreement. Whatever the agreement we have with WTO or with other international organizations, we must follow that in order to have this FTA বা PTA. Whether we are in LDC or not, that is not important. We need to explore whether we can sign or whether we can implement this kind of FTA and PTA with so many countries. Maybe with G8, maybe with African Union, or maybe with European Union, or whatever it is, maybe with ASEAN, maybe with ARF. We should try our best, because that is a part of economic diplomacy, that is a part of diplomacy, and that will give us more economic benefit. So after graduating or before the graduating, we should try for that, to have more FTA and PTA. Saiful Islam Sayem, sir, I am a doctor, but now I want to switch and I want to be a diplomat. If Honorable Viva Board is waste of money, what can the same thing, Dr. Saiful? First thing is, Constitution is not prohibiting you to do this diplomatic job, number one. No law and rule of the country is telling you that a doctor cannot be
a diplomat. Number 3, huge number of doctors. Look, the PSC member, respectable member, Shamim Hassan sir, he is a foreign service officer, and he is by education he was graduated from Rajshahi Medical College, so he is a doctor. So many doctors in Bangladesh Foreign Service are so many. So this is not wasting of money, if you want to say. Well, the university government is spending equal amount of money. They are not spending only for the doctors. Yes, we need huge number of doctors. That is required. That is very true. But I am not prohibited, and the money government is invested. This is investment, not wastage. To make me a doctor, to make me a graduate, whatever the subject is, I am graduated in medical science. I am graduated in engineering science, in physics. The same thing it is. This is nothing different I can see. So government has invested, and as a diplomat, you are going to give the country and to the government. So this is not a wastage, this is investment, I think. Sir, why can't we drive Rohingya? Tanvir, how can you drive? What do you mean by drive? Drive out of Bangladesh. How can you do that? We are a member of UN Refugee Commission. High Commission for the. We are a signatory of the Refugees Convention. So as per the convention, we cannot do that. Rather, if any refugee come to us, this is our responsibility as per the convention that we will try to accommodate them. So we cannot push them. As far as the human rights concerned, that is not possible. Yes, we can make a question what Myanmar is doing. They are not applauded by anybody else in the globe. They are not appreciated. Rather, they are appreciating us. রিমি একজন ডিপ্লোম্যাট হিসেবে বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, এটা দেখেন। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হলো, একটা হলো আপনি কান্ট্রি ব্র্যান্ডিং করেন। আমার যত এটার জবাব একটু আগেও দেখেন আমি দিয়েছি, আপনি ওর ভিতরে পাবেন। সেটা হলো যে আমার বিশ্বের দরবারে আমি কি উপস্থাপনা করব, আমার দেশকে, আমার ঘরকে। সুতরাং আমার ঘর যতটা সুন্দর সেটাকে আরো বেশি পলিশ করে, ঠিক আছে আমার এই কলমটা, এটা তো হয়তো কোনো রকমে আরো সুন্দর করে তেল পালিশ করে মানুষের কাছে দেখানো যে দেখো কি চকচকে সুন্দর একটা জিনিস, এটাই তো ভাই ডিপ্লোমেসি। সুতরাং বিশ্বের দরবারে আমার অনেক অ্যাচিভমেন্ট আছে, অনেক। বাংলাদেশের সরকারের অ্যাচিভমেন্ট অসংখ্য আছে, সেইগুলাকে আপনি তুলে ধরেন, কান্ট্রি ব্র্যান্ডিং করেন বিশ্বে। কেমন বিভিন্ন ধরনের সভা, সেমিনার, সিম্পোজিয়াম, যেখানে আপনি সুযোগ পান সেখানে আপনার এই দেশের যে অ্যাচিভমেন্ট গুলো দেশের ভিতরে, যেমন আপনি সহজে যদি বলি শিক্ষার হার বেড়েছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, আন্তর্জাতিক সভায় আমাদের অংশগ্রহণ বিভিন্ন জায়গায় বেড়েছে, আমরা বিভিন্ন অর্গানাইজেশনের এখন মেম্বারশিপ, কোথাও কোথাও সভাপতি। সো যেমন কি বলে আপনার ওমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে আমাদের দেশে, জিডিপি হার বেড়েছে, করোনা সব খুব সুন্দরভাবে আমরা সামাল দিয়েছি। সো অসংখ্য পজিটিভ বিষয় আমাদের আছে, সুন্দর সুন্দর এবং খুব মজবুত বিষয়গুলো। ইভেন রোহিঙ্গা, এটাও আমাদের জন্য পজিটিভ ইমেজের। এই জন্য এরকম আমাদের যত ভালো ইমেজ আছে এবং যত ভালো কাজগুলো আছে, পজিটিভ বিষয়গুলো আছে, এগুলোকে বিশ্বের দরবারে খুব সুন্দর করে আপনি তুলে ধরেন আপনার বিভিন্ন প্রোগ্রামের ভিতর দিয়ে। অবাক ভাই, আপনাদের আমি আগেও অনুরোধ করেছিলাম যে নামগুলো ঠিক মতো দিয়ে, এটা একটা ফর্মাল ফোরাম ভাই। অ্যাকাউন্টিং কিভাবে প্রশাসনে অ্যাপ্লাই করা যায়, ভাই আমি তো অ্যাকাউন্টিং পড়ি নাই, এখন ওর ভিতরের খবর আমি কেমনে বলবো বলেন? এটা আপনি না ভালো জানেন। প্রশাসনের বিষয়টা তো আমি বলে দিয়েছি, কোঅর্ডিনেট করা এবং পলিসি নির্ধারণ করা। তো আপনারটা আপনি ঠিক করে দেখেন কিভাবে করবেন, সব তো আমি করে দিতে পারবো না ভাই। ভাই কমলেন্দু, আমি আর কাউকে এক এক বিষয়ের উপরে এক একটা করে আমি আর জবাব দিতে পারবো না ভাই। আপনারটার সাথে ডিপ্লোমেসি আপনারা যোগাযোগ করেন ভাই, এটা সম্ভব না। প্রত্যেকের সাবজেক্ট নিয়ে যদি এক একটা করে নিয়ে আসেন, এটা ডিফিকাল্ট আমার জন্য। কামরুল হাসান টিটু, গাম্বিয়া কেন আইসিজেতে মামলা করলো, আমরা কেন করলাম না? প্রথম হলো যে আমরা মামলার পার্টি হতে চাই নাই, এবং আমরা যখন আইসিজে সাইন করেছি
পার্টি হলে ডেফিনেটলি আমরা হতে পারতাম না তা না, সেখানেও আমাদের একটা আর্টিকেলের ব্যাপারে কিছু অবজারভেশন দিয়ে আমরা আইসিজে কনভেনশন সই করেছি, আইসিজেটাকে সই করেছিলাম, সেটা একটা বিষয় আছে। গাম্বিয়া কেন করেছে এটা গাম্বিয়া কিন্তু ব্যাখ্যা দিয়েছে, বিশাল দীর্ঘদিন ধরে এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, সুচি নিজেও গিয়েছে আইসিজে তে রিপ্রেজেন্ট করেছে। তো এইগুলা দেখেন না রে ভাই, তাহলেই তো হয়ে গেল। এটা কেন দেখেন না? এটা নিয়ে তো লম্বা ডিবেট হয়েছে, সেগুলো আপনি খুঁজে দেখেন। মূল বিষয়টা হলো যে গাম্বিয়া রিসেন্টলি এই ধরনের ট্রমা থেকে বেরিয়ে এসেছে, তাদের এটার অভিজ্ঞতা একদম তাজা, এটা হলো একটা বিষয়। 2 নাম্বার হলো যে তারা এই আইসিজের যে চার্টার আছে সেই অনুযায়ী যে কেউই সংক্ষুব্ধ এটার ব্যাপারে আইসিজের কাছে মামলা করতে পারে, সুতরাং তারা বলে না যে কেউই করতে পারে। 2 নাম্বার হলো যে আইসি গাম্বিয়া করেছে, ওআইসির আমরাও সদস্য তারাও সদস্য, সেই ফেলো ফিলিং থেকে। তো অনেকগুলো রিজন এখানে আছে। আর আপনি যদি ডিটেল চান আপনি শত শত পাতা আইসিসির ওয়েবসাইটে যান, ওখানে আছে, দেখেন যখন বিচারের রায় দিয়েছে যে এটা কেন অ্যাকসেপ্টেবল। নাজমা খাতুন, উই আর কাইন্ড এন্ড কাইন্ড এনাফ ফর মুসলিম। জি জি, অফকোর্স আমাদের মন বড়, আমরা কাইন্ড। অনিকেত প্রান্তর, আমরা আমার বিগত প্রশ্নটিতে বলতে চেয়েছিলাম প্রথম পছন্দ এফএ, দ্বিতীয় পছন্দ অ্যাডমিন, পছন্দ দুটো কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত? না ভাই, আমি আপনার প্রশ্ন এখনো ক্লিয়ার না, ওটা তো বাংলাতে, আপনি ইংরেজিতে। ফরেন মিনিস্ট্রির সাথে অ্যাডমিন কিভাবে সম্পর্কযুক্ত হয় আমি তো বুঝি না। দুইটা দুই ক্যাডার ভাই, কিভাবে সম্পর্ক করবেন আমার মাথায় আসে না, আমি জানি না, এরকম প্রশ্ন কখনো আমি শুনিও নাই যে ফরেন মিনিস্ট্রির সাথে কিভাবে অ্যাডমিন ক্যাডারকে আপনি সম্পর্ক করে দিবেন। সরকারের 2 ধরনের কাজ, প্রশাসন এক ধরনের কাজ করে, ফরেন মিনিস্ট্রি অন্য ধরনের কাজ করে। সো এটাকে কিভাবে আপনি, এবং কোরিলেশন সবার সাথে সবারই আছে, কোঅপারেশন একজন আরেকজনের সাথে সব জায়গায় আছে, কিন্তু পছন্দ কিভাবে কোরিলেট করলেন আমি তো আমি এখনো বুঝতে পারিনি আপনি কি চাচ্ছেন। আচ্ছা, এখন আর খুব ইম্পর্টেন্ট বিষয় ছাড়া আর আমি আলাপ করতে চাইছি না। দেখি কি আছে এখানে, প্রায় 11:15 বেজে গেছে। ধ্রুব শিকদার, প্যালেস্টিনিয়ান ইন্ডিপেন্ডেন্স ইজ রিয়েলি রিলাই অন ইউএসএস বুঝি নাই ভাই কি বলছেন। নিপা ইসলাম, ভাই আমি আর সাবজেক্ট হিসাবে কারো এক একটা করে জবাব দিতে পারবো না, আমি সরি, আপনাদেরটা আপনারা করে নিন। আমি আপনার বিষয়ের সাথে যারা প্রশ্ন করবেন ওই প্রশ্নের জবাব আর আমি দিব না, আপনার বিষয় আপনি ভালো জানেন। আর এখানে ইউএস এর কি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা উচিত? উচিত তো অনেক কিছুই, যদি উচিতের কথা বলেন আমি বলবো অবশ্যই উচিত, অন্যের দেশে হিসেবে তারা থাকবে কেন? অ্যাকাউন্টিং প্রশাসনে ভাই আপনারটা আমি আর এই ধরনের জবাব দিব না। অনিকেত প্রান্তর, India Bangladesh relation is symmetric. I don't find anything asymmetrical. Everything is we are in the best of our relationship. So we are giving sometimes and we are having also sometimes from them. They are giving us energy and so many things you can calculate. তানহা তাবাসসুম, নন ট্যারিফ ব্যারিয়ার নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, নন ট্যারিফ ব্যারিয়ার, ঠিক আছে ভাই, আমি আর খুব বেশি সময় আপনাদের মনে হয় না দিতে পারবো, প্রায় 11টা বাজতে যাচ্ছে, আমি 11টা শেষ করে দিব। নন ট্যারিফ ব্যারিয়ার ব্যবসার ক্ষেত্রে, আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে যে বাধাগুলো,
তার একটা হলো নন ট্যারিফ ব্যারিয়ার, যেখানে পয়সার বিষয়টা সরাসরি নাই, কিন্তু বিভিন্ন শর্তের বেড়াজাল রয়ে গেছে এখানে। তাকে বিদেশে যখন বা এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কোনো পয়সা বা ট্যারিফ বা ডিউটি কাস্টমস দিতে হচ্ছে না, এগুলো দিতে হচ্ছে না, কিন্তু শর্তগুলোকে মানতে হচ্ছে। যেমন যদি বললো যে আপনি যদি খুব ভালো প্যাকিং না করেন আমি নিব না, আপনার এটা যদি মেডিকেল টেস্টে উত্তীর্ণ না হয়, ফুড টেস্টে উত্তীর্ণ না হয় আমি নিব না, আপনার এটার উৎপাদন যেখানে হয়েছে সেটা যদি ভালো পরিবেশে না হয় আমি নিব না, আপনার যেখানে যে সমস্ত ফ্যাক্টরিতে শিশু শ্রম ব্যবহার করেন যদি, তাহলে আমি নিব না। এই ধরনের যে বিষয়গুলো পয়সার বাইরে, ট্যারিফ দিতে হচ্ছে না, পয়সা দিতে হচ্ছে না, কিন্তু শর্তের বেড়াজাল থাকছে, সেগুলো হলো নন ট্যারিফ ব্যারিয়ার। Tawfiq Islam Noor. Sir, please explain US foreign policy at present. What are the crucial differences between Trump's and Biden's foreign policy? Wow. Noor, definitely the Biden's foreign policy and Trump's foreign policy, they are 118-degree shifted. Biden is trying, or the Biden administration is trying, in most of the cases, not everywhere definitely, if you say that the relationship between USA and Israel, that cannot be turned off, or that cannot be rotated, that cannot be, that will be in place. But in most of the cases, the Trump's foreign policy was really excluding. He was getting himself alone. America was not getting involved with the global issues, even the democracy. They are the oration, or they are the police for democracy. That was also, they told that no, we are not anymore a police. That means whatever the foreign policy persuasion was done by the previous administration of Trump, that was totally excluding. America was getting excluded, and a fighting attitude they had always with the global community. Everywhere they have closed this NAFTA, many other treaties they closed it down. Even NATO, they were telling something negative about NATO, and so many organizations also. He was about to erect wall between Mexico and USA. Their immigration policy was completely devastating. So many things are there. But the Biden policy, in very short form, we can say this might be inclusive. He will, or whatever the, the first visit of US president, while Trump was the US president, his first federal agency or federal organization visit was CIA headquarters. Trump, after being president, after taking oath, Trump visited CIA headquarters, the first office. Mr. Biden, he visited British State Department, that means Foreign Ministry. This federal agency or office, he visited first. So you can see the differences. So Biden's foreign policy is going to be inclusive. He started already. He has been working in the first day on 20th of this January. Few decisions taken by Trump has been changed totally, like the Paris Peace Treaty, Paris Agreement. So few other things also. Now they are trying to discuss, or trying to have a conclusion or some kind of agreement with Iran also. That is on the table now. They are discussing informally and formally, or also they are trying to discuss it, how Iran can be taken back to their original position, and Iran can be getting into a fold of peace now. So they are trying to improve their relationship with all the countries Trump destroyed. Vaccine diplomacy, Ishrat Jahan, for about 130 countries have not got vaccine yet. What is the role of Bangladesh diplomats in getting vaccine so early? ইশরাত, দেখেন, আপনার এর আগে একজন বলছে যে বাংলাদেশি ডিপ্লোম্যাটরা তাদের অন্যায় ফল্ট কি আছে ইত্যাদি, তারা ফেল মারছে ইত্যাদি। আপনার কথাতে আমি বুঝতেছি যে বাংলাদেশি ডিপ্লোম্যাটরা
খুব সাকসেসফুলি এই যে ডিপ্লোমেসি করে তারা যে কি বলে আপনার ভ্যাকসিন নিয়ে আসতে পেরেছে। দুইজন তো দুই রকম কথাই বলতেছেন। তো ভালো ইরশাদ আপনি বলেছেন এটা। দেখেন এটা তো খুব ভালো খবর যে এটা যে শুধু ডিপ্লোম্যাটরা আছে তা না, বাট অনারেবল প্রাইম মিনিস্টার যদি বলেন বা কোনো মন্ত্রী যখন বলেন, যখন দুই দেশের ভিতরে রিলেশনের বিষয় আসে সেটাই ডিপ্লোমেসি। সেটাই যে একমাত্র ফরেন মিনিস্ট্রির একজন অফিসার যে করে নিয়ে চলে আসবে সেটা না। এটার সাথে তো সবাই বললাম যে ফার্স্ট ট্র্যাক অন ডিপ্লোমেসিতে তো সবাই সংশ্লিষ্ট এখানে। প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, যাকেই বলেন না কেন সবাই এখানে সংশ্লিষ্ট। সো সাকসেসফুলি আমরা করতে পেরেছি। আমাদেরকে শুধু যে ইন্ডিয়া গিফটই দিয়েছে তা না, আমরা ভ্যাকসিনকোর মাধ্যমে কিনে আনতেছি। ইভেন আর্মিদেরকে, আমাদের ডিফেন্সকে তারা আলাদাভাবে গিফট দিয়েছে ইন্ডিয়া। সো ডেফিনেটলি এটা আমাদের কূটনীতির সফলতা। যখন একটা দল হাউকাউ করে উঠেছিল যে আমাদেরকে দিবে না, পেপার পত্রিকাওয়ালারা রে করে উঠলো যে না ইন্ডিয়া আমাদেরকে দিবেই না, হ্যান ত্যান। তো তারপরে তো খুব স্বল্প সময়ের ভিতরে সেটা টার্ন ডাউন করানো গেছে। তা দোরাইস্বামী যিনি ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে, এবং আমাদের বাংলাদেশি হাই কমিশনার যিনি আছেন মোহাম্মদ ইমরান, ওনারা সবাই কষ্ট করেছেন এবং 24 আওয়ার্স এর ভিতরে এই পেপারের লেখালেখির উল্টো প্রতিক্রিয়াটা দেখিয়ে দিয়েছেন যে না ইন্ডিয়া আমাদেরকে শুধু দিচ্ছেই না, একবার গিফট হিসাবেই দিয়ে দিয়েছে আপনাদের এত মিলিয়ন ভ্যাকসিন। এবং আরো বাকি যেটা দেখেন, আমাদের প্রায় 1 মিলিয়ন লোকের বেশি অলরেডি টিকা নিয়ে ফেলেছে, ভ্যাকসিন নিয়ে ফেলেছে। তো এটা তো আমাদের সার্থকতা, আমাদের ডিপ্লোমেসি, যারাই সংশ্লিষ্ট হোক ডিপ্লোমেসির অংশই এটা আমাদের, তো এটা তো আমাদের সাকসেসফুল। এফটিএ কি একপাক্ষিক হতে পারে? না রে ভাই, একপক্ষ কাম না হয়। এরিয়াটা তো ফ্রি ট্রেড এরিয়া, এক পক্ষ তো কোনো কিছুই হয় না, একটা এরিয়া থাকতে হবে। তো শুধু বাংলাদেশ একা একা এফটিএ কেমনে করবে? Shamim Yasir Shayon at the Vibhavasi of Civil Service. In case I am to describe the cultural diversity of Bangladesh, what are the significant points which should be cited being diplomat as per your perspective? It was asked at 38. Anytime this can be asked. Bangladesh culture, we have a diversified culture. Even from one district to another district, we have some, like the religion, that is a single culture. But the rituals, some district, they are following this kind of rituals as far as the religion is concerned, or even our hill districts or our tribes, they have a very rich culture, like Manipur, Manipuri Nitya dance or everything. So we need to focus it that we have diversification, we have diversity in our cultures, and having all the diversification, all the diversity, we are enjoying, like Puja or Eid, we do celebrate together, or the Christmas Day or the Buddha Purnima. This is festivity, this is our culture, and we do enjoy it. We have, look, the best is our relationship between all the cultures. বৈশাখী দেখতে আমরা যাই, তারাও ঈদের সময় আমাদের এখানে আসে, এবং এই প্রত্যেকটা কালচারই রিচ আমাদের অনেক পুরনো সময় থেকে চলে আসছে। তো প্রত্যেকটা কালচার আপনি আরো ভালো করেন, আমি তো কালচারের এক একটা জিনিস বলতে পারি না, আমি জানিও না অত ভালো যে কোনটা কালচার কি। সবগুলো কালচার আপনি ভালো করে জানেন, অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক, সবার কালচার গুলো জেনে সেগুলোকে সুন্দর করে তুলে ধরেন এবং বলেন যে একটা বড় কোহেশন আমাদের ভিতরে আছে, বড় মানে একজন আমরা সবাই মিলে এই কালচার গুলোকে প্রতিপালন করি, সেগুলোকে আপনি সুন্দর করে তুলে ধরেন। শামীম ইয়াসির 4 বার একই প্রশ্ন করেছেন, কেন রে ভাই? নাজমা খাতুন, আপনাকে ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। গোলাম মোস্তফা, 3টি সফলতা 3টি ব্যর্থতা। আচ্ছা, প্রশ্নটা আপনি একটু পরিষ্কার করেন আমাকে, কিসের 3টা সফলতা? আমার জীবনে তো সবই ব্যর্থ রে ভাই।
সবই ব্যর্থ সবই সফল, কিসের সফলতা কিসের ব্যর্থতা আমি তো বুঝতে পারি না, আমাকে একটু ক্লিয়ার করতে হবে মোস্তফা। ইসরাফিল ত্রিশান, ইসরাফিল ত্রিশান, please sir tell difference between LOC and border. Well, border that is already demarcated. LOC we can say this is not a border that has not been finalized, like India and Pakistan or India and China. Few areas are there dotted. Border means it is done. This is India, or this is Pakistan, this is India, or this is China, this is India. This is very solid. This line of control, that means no border is demarcated here. This is a temporary kind of border. This is not a final border. This is a temporary demarcation that will, for the time being, as long as the issue is not being resolved, as far as this border is not being erected or not being finalized here, we will not consider this part is mine and you will not consider this part is yours. So this is a temporary arrangement because there is no border. This is called line of control. আরে ভাই একই প্রশ্ন, রোজ গোলারও যা বলতেছেন কালচার ডাইভার্সিটি তো বললাম ভাই, আবার কেন এখন প্রশ্ন করছেন আমি বুঝি নাই, নাকি আগেই করা ছিল? সব উঠে চলে যাচ্ছে। কে জানি একটা প্রশ্ন করেছে গোল্ডেন সান কি? ভাই গোল্ডেন সান আমার ধারণা নাই, আপনারা সার্চ দেন ওয়েবে পেয়ে যাবেন, আমি জানি না এটা ভালো। পররাষ্ট্র নীতির বিকাশ, আচ্ছা ঠিক আছে, দেখেন পররাষ্ট্র নীতির বিকাশ না, বলতে হবে যে ফরেন পলিসির অ্যাচিভমেন্ট কি আমাদের, বিকাশ বা যদি বলেন অ্যাচিভমেন্ট। দেখেন আমরা 1971 থেকে যদি আসি, প্রথম আমাদের সামনে যে যখন আমরা স্বাধীন হলাম, সাথে সাথে আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। একটা হলো আমাদের সিকিউরিটি, যে স্বাধীনতাটা পেলাম, যে সীমানাটা পেলাম, সেই সীমানাটাকে ধরে রাখার, কেউ যাতে এটাকে খামচাতে না পারে সেটা। সাথে সাথে হলো আমার অর্থনীতিকে বাঁচানো, মানুষের মুখে খাবার দিয়ে দেওয়া, আমার অর্থনীতি খাবার তুলে দেওয়া, এই দুইটা বড় চ্যালেঞ্জ। সেখানে দেখেন আমার যে নতুন রাষ্ট্র, এই রাষ্ট্রের উপরে আর কেউ খাবলা বসায় নাই, আমরা মেনটেন করেছি। এটা গেল একটা প্রথম অ্যাচিভমেন্ট যে বঙ্গবন্ধুর সময় অর্থনীতি আপনি দেখেন সেই 71 থেকে এই পর্যন্ত টালমাটাল হোক, কিন্তু যে ধারাবাহিকতা, কোথায় ছিলেন এখন কোথায় এসছেন, আমাদের ট্রেড বেড়েছে, বিদেশের লোক পাঠানো বেড়েছে, ফরেন রেমিটেন্স বেড়েছে, অনেক কিছু বেড়েছে। সুতরাং ইকোনমিক ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বেড়েছে, মার্কেট ডাইভার্সিফিকেশন বেড়েছে, সেগুলো আমরা নিয়ে আসছি 1971। এরপরে দেখেন যখন স্বাধীনতার পরপরই জাতির জনক যখন আসলেন দেশে, একটা হলো ব্যালেন্সিং এর একটা বিষয় ছিল, কারণ আমাদেরকে তখন রাশিয়ান ব্লক হিসেবে মার্ক করে ফেলার একটা টেন্ডেন্সিতে দেখা গিয়েছিল, স্বাভাবিকভাবে, যেহেতু ভারত এবং রাশিয়া আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। কিন্তু দেখেন বঙ্গবন্ধুর যে বুদ্ধিমত্তা, ওনার যে লিডারশিপ, এটা আমাদেরকে ব্র্যান্ডিং হওয়ার হাত থেকে বাঁচিয়েছে, যে আমরা ওই কোল্ড ওয়ারে আমরা রাশিয়ার এক হাত, যেমন পোল্যান্ড বা রোমানিয়া এগুলো যেরকম ছিল, আমরা এরকম ব্র্যান্ডিং হয়নি, আমরা সেকুলার হিসাবে থাকতে পেরেছি। তারপরে ভারতীয় সোলজার যারা ছিল, বঙ্গবন্ধুর সাথে যখন প্রথম দেখা হয়েছে, মিসেস ইন্দিরা গান্ধী, উনি লন্ডন থেকে যখন ফিরতেছেন প্রতিমধ্যে দেখা হয়েছে, উনি সেখানেই এটা আলাপ করে ফেলেছেন এবং খুব দ্রুত সময়ে ইন্দিরা গান্ধী তার সোলজারদেরকে দেশে ফেরত নিয়ে গেছে। তো এগুলো বঙ্গবন্ধুর সময়ের অ্যাচিভমেন্ট। এরপরে দেখেন আমি যদি এক এক করে আসি, আরো অনেক আসতে পারবো, যে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক উত্তরোত্তর বেড়েছে, মধ্যপ্রাচ্যের সাথে, চায়নার সাথে, পরবর্তীতে আরো সম্পর্ক হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাতে আমরা মেম্বারশিপ পেয়েছি, রিকগনিশন পেয়েছি, এবং এখন অনেক জায়গায় আমরা সভাপতিত্ব করি। ইউএন সিকিউরিটি কাউন্সিলের সভাপতিত্ব করেছি এক সময়, ইউএনজিএ তে আমাদের সভাপতিত্ব করার ইতিহাস আছে, এই ধরনের গেল। তারপরে অর্থনৈতিক ক্ষেত্রে যদি মাইক্রো ইকোনমিক্স এর আমরা বড় ধরনের, আমরা সূতিকাগার মাইক্রো ইকোনমিক্স এর জন্য। তারপরে আমরা
ইন্ডিয়ার সাথে ম্যারিটাইমে আমরা আমাদের অংশকে নিয়ে আসছি, মিয়ানমারের সাথে ম্যারিটাইম ডিসপিউট ছিল সেটা আমরা আমাদের পক্ষে নিয়ে আসছি, তারপরে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যেটা ছিল আমাদের সেটার বাস্তবায়ন করে এই দাওগ্রাং আঙ্গরপোতা এগুলাকে বিনিময় করা হয়েছে। তো এরকম অসংখ্য পয়েন্ট আপনি দিতে পারবেন আমাদের বিকাশ বা অ্যাচিভমেন্ট যদি বলেন ফরেন পলিসি। গোলাম মোস্তফা, আপনারা যদি প্রশ্নটাই ঠিক মতো বলতে না পারেন কিছু মনে করেন না ভাই, আপনি বিসিএস ভাইবা দিতে যাচ্ছেন। বাংলাদেশের 3টি সফলতা 3টি ব্যর্থতার কথা বলতে গেলে ব্যর্থতা কি বলা যায়, বাংলাদেশের কি ব্যর্থতা আমি কি বলতে চান? হ্যাঁ, ব্যর্থতা আমি বলবো না, বলছি চ্যালেঞ্জ আমি বলতে পারি। দেখেন দুনিয়াতে সবকিছুতে সাকসেস, পৃথিবীতে কোন দেশের ব্যর্থতা নেই? সুতরাং ব্যর্থতা শব্দটাকে আমি ওইভাবে আনতে চাই না। বিষয়টা হলো যে বাংলাদেশের সামনে কি কি চ্যালেঞ্জ আছে। দেখেন আমরা কিন্তু সব চ্যালেঞ্জ গুলো একে একে অনেক উত্তরে চলে আসি। যেমন টেরোরিজম আমাদের দেশে ওইভাবে মাথা গেড়ে বসতে পারে নাই, বরং আমাদের যে ভারতে আরো বেশি। তারপরে আপনি যদি বলেন যে বিভিন্ন ধর্মের মানুষের ভিতরে যে সম্পর্ক, দেখেন আমরা খুবই বন্ধু সুলভ, আমাদের দেখে কেউ বুঝবে না যে অমুক এই ধর্মের তমুক সেই ধর্মের। আমরা একই সাথে বসে হাসছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, পারিবারিক ভাবে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করছি। তো এই যে যে দিন জায়গাগুলো আছে এটা পাকিস্তানেও আপনি পাবেন না, ভারতেও আপনি পাবেন না, ইভেন আপনি নেপালের মতো একটা দেশ সেখানে গেলেও সেখানে বিভিন্ন ধরনের এরকম বিভাজন আপনি পেয়ে যাবেন, ধর্মীয় বিভাগ ভিত্তিতে, এথনিক ইসের ভিত্তিতে আপনারা বিভাজন গুলো পেয়ে যাবেন। তো আমি এটাকে বলছি যে আমাদের চ্যালেঞ্জ আছে, ব্যর্থতা আমি স্বীকার করি না, আমাদের ব্যর্থতা আছে বলাটা আমি ঠিকও মনে করি না। চ্যালেঞ্জের জায়গায় যদি বলতে চান আমি বলতে পারি যে হ্যাঁ, খুব ভিন্নভাবে যে আমাদের রোহিঙ্গা সমস্যা আমরা আপাতত সমাধান করতে সময় নিচ্ছে, এটা আমাদের একটা চ্যালেঞ্জের জায়গা, সেটা আমরা আসতে পারি। তারপরে যদি আপনি আরো কোথায় আসবেন, চ্যালেঞ্জের জায়গার তো অভাব নাই। আমাদের যেমন মার্কেট ডাইভার্সিফিকেশন, গ্লোবাল মার্কেট ডাইভার্সিফিকেশন, সেটার একটা জায়গা আসতে পারে। কর্মসংস্থানের বিষয় যদি বলেন, সেটা আমাদের ইয়াং জেনারেশনের কর্মের সংস্থান, সেটা একটা চ্যালেঞ্জের জায়গা আমাদের আসতে পারে। এটা 3টা তো বলেই ফেললাম, এরকম আরো চ্যালেঞ্জের জায়গা আপনি বের করতে পারেন। সুতরাং ব্যর্থতা আমি বলবো না, আমি বলবো চ্যালেঞ্জের জায়গায় সব জায়গাতে। যেমন আমাদের পলিটিক্যাল ডিফারেন্সেস গুলো আননেসেসারিলি আমরা একজন আরেকজনকে পিছনে কথা বলতে থাকি, বা সে যতই ভালো করুক ওটা খারাপ। তার মানে আমরা রাজনৈতিকভাবে এক ধরনের চ্যালেঞ্জের মুখে সবসময় পড়ে থাকি। এগারোটা 6 বেজে গেছে, ভালো থাকেন আপনারা। আর কোনো প্রশ্নও নাই, আমিও আর শেষ করতে চাচ্ছি, এখন প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, সালাম আলাইকুম।